এই যে শুনছো? হুম, তোমাকেই বলছি। আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও না প্লিজ। ভাই, রাফি আমাদের সাথে উৎপাত করতেছে। এখনো কি করব? কোথায় আছে ও এখন? ভ্যানিসে আছি এখন। এতদিন আয়ারল্যান্ডে ছিল, কিছুদিন হয়েছে ভ্যানিসে এসেছে। ওকে এখন কিছু করার দরকার নেই, সময় আসুক তারপর সব কটাকে বুঝে নেব। এখন শুধু সময়ের অপেক্ষা। আর হ্যাঁ, ওইদিকে ছেলেদের কি অবস্থা? ঠিকঠাকভাবে সব কিছু করতেছে তো? জি ভাই, ওরা সবকিছু ঠিকঠাক ভাবেই করতেছে। আমি সবকিছু ওদেরকে নিচে বুঝিয়ে দিয়ে এসেছি। অস্ট্রেলিয়া থেকে যে শিপ আসার কথা ছিল সেটা ঠিকঠাকভাবে পৌঁছেছে তো? জি ভাই, আজ সকালে ঠিকঠাক ভাবে পৌঁছেছে এবং আমাদের লোকজন মালামাল নামাচ্ছে। ওকে, গুড। সব মালামাল এখন গোডাউনে রেখে দে। পরবর্তীতে ডিল কনফার্ম করার পর নির্দিষ্ট স্থানে পাঠিয়ে দিবে। ঠিক আছে ভাই। ভ্যানিস ইতালির একটি জনপ্রিয় শহর, যে শহর পুরোটাই পানির ওপরে। এই শহরের সৌন্দর্য দেখার জন্য প্রতি বছর পৃথিবীর নানা প্রান্ত থেকে লোকজন ছুটে আসে। ইউরোপ মহাদেশের সবচেয়ে জনপ্রিয় একটি দেশ হলো ইতালি, যেখানে প্রতি বছর হাজার হাজার স্টুডেন্ট পড়াশোনা করার জন্য যায়। তেমনি তাদের মধ্যে আরিয়ান মির্জা একজন। সেও ইতালিতে পড়াশোনা করতে আসে। পরবর্তীতে তার বাবার বিজনেস দেখাশোনা করতে থেকে যায় সেই ইতালি ভ্যানিসেই। আরিয়ান মির্জা জন্মগত নাগরিকত্ব বাংলাদেশি, কিন্তু সে আবার ইটালিয়ান নাগরিকও। এতক্ষণ আরিয়ান মির্জা যার সাথে কথা বলেছে সে হলো রবার্ট, আরিয়ান মির্জার অ্যাসিস্ট্যান্ট। এখানে আসার পর আরিয়ানের সাথে রবার্টের দেখা হয়। তারপর থেকে আস্তে আস্তে পরিচয় হতে থাকে। একসময় আরিয়ানের বাবা রবার্টের বিষয় জানতে পেরে রবার্টকে আরিয়ানের অ্যাসিস্ট্যান্ট বানিয়ে দেয়। আরিয়ানের বাবা মা বাংলাদেশে থাকে। আরিয়ানের পরিবার বলতে সকলেই রয়েছে, তবে আরিয়ানের মেজ চাচা অস্ট্রেলিয়াতে থাকে। সে বছরের কোনো না কোনো সময় বাংলাদেশে আসে, তখন আরিয়ানদের বাসায় থাকে। আরিয়ানের বাবারা 3 ভাই, তাদের মধ্যে আরিয়ানের মেজ কাকা অস্ট্রেলিয়াতে থাকে তার ফ্যামিলি নিয়ে। তার এক মেয়ে। আরিয়ানের ছোট কাকা তার বাবার সাথে একই বাসায় থাকে। ওনার এক ছেলে এক মেয়ে। ওনার মেয়ে বড় আর ছেলে ছোট। আরিয়ানের কোনো ভাই বোন নেই। সে তার বাবা মার একমাত্র সন্তান। আরিয়ানের বাবা বাংলাদেশে বিজনেস করে। শুধু বাংলাদেশ নয়, ওনার বিজনেস ইউরোপের ইতালিতেও রয়েছে। ইতালির বিজনেস বর্তমানে আরিয়ান সামলাচ্ছে, তাই সে কদিন পর পর দেশে আসতে পারে না। আরিয়ান শেষ দেশে এসেছিল 5 বছর আগে। গল্পের সাথে থাকুন, পরবর্তীতে আস্তে আস্তে সব কিছু জানতে পারবেন। বাংলাদেশ থেকে আরিয়ানের বাবা আরিয়ানকে কল করে। কেমন আছো বাবা? জি আলহামদুলিল্লাহ, ভালো আছি বাবা। আপনারা কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি বাবা। তা ওখানকার কি অবস্থা? অস্ট্রেলিয়া থেকে যেই শিপ আসার কথা ছিল সেটা কি বন্দরে এসে পৌঁছেছে? জি বাবা, আপনার এগুলো নিয়ে চিন্তা করতে হবে না। আমি এদিকের সব কিছু সামলে নিচ্ছি। শিপ জায়গা মতো এসে পৌঁছেছে। এতক্ষণে মনে হয় মালামাল নামানো শুরু করে দিয়েছে লেবাররা। সবকিছু ঠিক আছে বাবা, কিন্তু তোমার আম্মু তো বলছে দেশে এসে ঘুরে যেতে। 5 বছর হয়েছে তুমি দেশ থেকে গিয়েছো। আমাদেরও তো তোমাকে দেখতে ইচ্ছে করে। 20 বছর বয়সে গিয়েছো, এখন তোমার বয়স 25। 5 বছরে দেখতে কেমন হয়েছে তা আমরা কেউই জানি না। ফোনে যতই দেখি না কেন, ওটা কৃত্রিম। তোমাকে সামনাসামনি দেখতে পাই না 5 বছর। ঠিক আছে বাবা, চেষ্টা করবো আসার জন্য। আপনারা চিন্তা করবেন না, আমি খুব শীঘ্রই এদিকের কাজগুলো গুছিয়ে নিয়ে তারপর আসার চেষ্টা করব। ঠিক আছে, ভালো থেকো। আর তোমার জন্য অপেক্ষায় থাকবো। বাড়িতে গিয়ে কল দিলে ফোন রিসিভ করো, তোমার আম্মু তোমার সাথে কথা বলবে। ঠিক আছে বাবা। ঠিক আছে, তো এখন আমি রাখি, অফিসে আসছি, পরবর্তীতে তোমায় কল দিতেছি। আরিয়ান তার বাবার সাথে ফোনে কথা বলা শেষ করে রবার্টকে ডেকে পাঠায়। জি ভাই, আপনি ডেকেছিলেন? রোম সিটিতে যাওয়ার ব্যবস্থা করো। আজকে ওখানে একটা মিটিং রয়েছে। আমি ফ্রেশ হয়ে রেডি হয়ে আসতেছি। ঠিক আছে ভাই, আমি সব কিছু ব্যবস্থা করতেছি।
আরিয়ান চলে যায় তার রুমে। রবার্ট চলে যায় হেলিকপ্টারের ব্যবস্থা করতে। রোম শহর ইতালির রাজধানী। হাজার হাজার বছরের পুরনো ঐতিহাসিক প্রাণকেন্দ্র এটা। ইতালির রাজধানী রোম সিটি ঘুরে দেখার জন্য প্রতি বছর হাজার হাজার ট্যুরিস্ট এখানে আসে শুধু এখানকার সূর্যাস্ত দেখতে। আরিয়ান রেডি হয়ে নিচে আসে। রবার্ট, সব কিছু ঠিকঠাক হয়ে যেত? জি ভাই, সব কিছু কমপ্লিট, আপনি শুধু গিয়ে বসুন। আরিয়ান চলে যায় হেলিকপ্টারে। ওখানে গিয়ে বসে পড়ে। আরিয়ান যাওয়ার সাথে সাথে রবার্ট নিজেও পেছনে বসে পড়ে। রবার্ট যেহেতু আরিয়ানের অ্যাসিস্ট্যান্ট, সেক্ষেত্রে আরিয়ান যেখানে যায় সব জায়গায় রবার্টকে যেতে হয়। দীর্ঘ 3 ঘন্টা জার্নির পর ভ্যানিস থেকে রোম শহরে এসে ল্যান্ড করে আরিয়ানের হেলিকপ্টার। এখানে হেলিকপ্টার ল্যান্ড করার সাথে সাথে দেখা যায় 10টি BMW কার দাঁড়িয়ে আছে শুধুমাত্র আরিয়ানদের নিয়ে যাওয়ার জন্য। একটি গাড়িতে গিয়ে আরিয়ান আর রবার্ট বসে পড়ে, আর বাকি গাড়িগুলোতে তাদের গার্ডরা থাকে। আরিয়ানদের গাড়ির সামনে 4টে গাড়ি, আর তাদের গাড়ির পেছনে আরও 5টে গাড়ি আসতে থাকে। 10টি BMW কার এসে থামে একটি ম্যানশনের সামনে। আরিয়ান গাড়ি থেকে নামার সাথে সাথে একজন লোক এসে আরিয়ানের সাথে হ্যান্ডশেক করে। ভাই ভালো আছেন? আরিয়ান গম্ভীর স্বরে উত্তর দেয়, হ্যাঁ, ভালো আছি। তুমি কেমন আছো? আমিও ভালো আছি ভাই। তা হঠাৎ কি মনে করে আমাদের শহরে পা ফেললেন? আরিয়ান এই লোকটার মুখে এমন কথা শুনে তার দিকে চোখ রাঙিয়ে তাকানোর পর লোকটি ভয় পেয়ে যায়। তারপর আমতা আমতা করে বলতে থাকে, না মানে আসলে ভাই, আপনি তো সব সময় আসেন না কোনো কারণ ছাড়া, তাই জিজ্ঞেস করছিলাম আর কি। সরি ভাই। আরিয়ান কিছু না বলে ভেতরে চলে যায় রবার্টকে নিয়ে। ভেতরে আসার পর আর একজন লোক আরিয়ানের সাথে হ্যান্ডশেক করে চেয়ারে বসতে বলল। এখন বলুন কী জন্য ডেকে এনেছেন? আপনি তো নিঃস্বার্থ ছাড়া কোনো কিছু করবেন না, সেটা আমার জানা কথা। এখন তাড়াতাড়ি বলে ফেলুন কিসের জন্য আসতে বলেছেন। গুড বয় আরিয়ান, তুমি আসলে খুব বিচক্ষণ একটা ছেলে, তাই তো এই বয়সে এত দূর চলে এসেছ। আরিয়ান ওনার কথা শুনে বিরক্ত হচ্ছে বটে। আরিয়ান তার বিরক্তি মাখা মুখ নিয়ে রাইজাতের দিকে তাকিয়ে বলল, লিসেন মিস্টার, আমি আপনার এসব বক বক শুনতে আসিনি। আমি শুনতে এসেছি আপনার ড্রিল। এখানে যদি আমার প্রফিট থাকে তাহলে আমি চিন্তা ভাবনা করব আপনাকে সাহায্য করব কি না, আর না হলে সাহায্য করার কোনো প্রশ্নই ওঠে না। এখন তাহলে তাড়াতাড়ি কাজের কথায় আসুন। আমার এসব হেয়ালিপনা একদম পছন্দ না। আরিয়ান, তোমাদের বাংলাদেশে একটা চালান গিয়েছে কোকেনের, যেটা সম্ভবত বাংলাদেশ ঢাকা ইউনিভার্সিটিতে রয়েছে। এখন আমরা চাচ্ছি তোমার পুরো ফোর্স লাগিয়ে তোমার দেশ থেকে এগুলো যেভাবে হোক উদ্ধার করে আনতে হবে তোমার। এর জন্য যত টাকা লাগে আমাদের ডিপার্টমেন্ট দিতে প্রস্তুত। আর হ্যাঁ, এখানে কিন্তু তোমার দেশের মানুষেরও অনেক লাভ রয়েছে। তুমি যদি এগুলো ফেরত আনতে পারো তাহলে অনেকের জীবন বেঁচে যাবে এই নেশা থেকে। এগুলো কবে গিয়েছে আর কখন গিয়েছে? সম্ভবত 3 থেকে 4 দিন হয়েছে। আর আমরা সন্দেহ করতেছি এই কাজটা রাফি করেছে। তাই আমরা ডিপার্টমেন্টের সকলে মিলে সিদ্ধান্ত নিয়েছি যে এই অপারেশনটা যত যা কিছু লাগুক না কেন সব তুমি নিজে হ্যান্ডেল করবে। আপনারা কিসের ডিফেন্সের লোক? আপনাদের দেশ থেকে পালিয়ে এসব করা হচ্ছে, এত মারাত্মক নেশা পড়াচ্ছে, অথচ আপনারা কিছু করতে পারছেন না। দেখো আরিয়ান, আমরা যে কোনো কিছু করতে পারতেছি না সেটা না। একটা মানুষ তো আর এতটা বিচক্ষণ হতে পারে না। আমাদের তো আর শুধু এক দেখলে চলে না, আমাদের তো অনেক দিক তাকানো লাগে। বুঝতে পেরেছি, আর কিছু বলতে হবে না আপনাদের। এখন কি আরিয়ান তুমি অপারেশনের দায়িত্ব নিচ্ছ? এটা তোমাকে দেয়া হচ্ছে, তুমি এটা কীভাবে কমপ্লিট করবে আমরা জানি না, বাট যা কিছু লাগবে সব কিছু আমরা দিতে প্রস্তুত আছি। আপনারা যখন আগেই কিছু করতে পারেননি, আশা করি আমারও আপনাদের দরকার হবে না। আমি আমার সর্বোচ্চটা দিয়ে চেষ্টা করব, আপনারা নিশ্চিন্তে থাকুন। গুড বাই। বাই, ভালো থাকবেন। আরিয়ান এই কথাটা বলে আর 1 সেকেন্ডও সেখানে দাঁড়ায় না। পেছন থেকে দুটো চোখ আরিয়ানকে দেখতে থাকে। সেই মানুষটার কেউ না, মিস্টার রাইজাত রয়। রাইজাত রয় মনে মনে ভাবতে থাকেন, এর চেয়ে তে তো আর কোনো ফল নেই। মানুষ তো দূরের কথা, এর মুখে আমি কোনো সময় হাসি দেখলাম না। ছেলেটা কি হাসে না নাকি হাসতে পারে না সেটাই বুঝি না। আরিয়ান বাইরে এসে রবার্টকে ডাক দেয়। জি ভাই। গাড়ির ব্যবস্থা করো, ভেনিসে ফিরতে হবে এখন। সব কিছু ঠিকঠাক আছে ভাই, আমরা গেলেই হেলিকপ্টার টেক অফ করবে।
তাহলে চলো, এখন আর দেরি করা যাবে না। বেনিসে ফিরে সব কিছু খবরাখবর নিয়ে বাংলাদেশে বাবার কাছে পাঠাতে হবে। কিছুদিনের মধ্যে বাংলাদেশে যাব আমরা। ভাই, হঠাৎ বাংলাদেশে কোনো সমস্যা হয়েছে নাকি? না, তেমন কোনো সমস্যা হয়নি, তবে এবার হয়তো রাফিকে ছাড় দেওয়া হবে না। ওর জন্য আমার অনেক কষ্ট হচ্ছে। ওকে আমিও আগে অনেকবার বুঝিয়েছি এই রাস্তা থেকে সরে আসতে, কিন্তু ওকে কোথায় ধরেনি। ওকে অনেক সুযোগ দেওয়া হয়েছে, আর না। এটাই ঠিক হবে ভাই। আপনি কোনো কিছু বলেননি দেখে রাফি আজকে এতটুকুই গিয়েছে। আপনাকে ছাড়া আর কাউকে ভয় পায় না। আপনাকে যে ভয় পায় সেটাও প্রকাশ করে না। আমি ওকে ভয়ও দেখাবো না, ওকে প্রকাশ করার জন্য বলবো না। ওকে আমি এতদিন সুযোগ দিয়েছি, সেই সুযোগ ও কাজে লাগাতে পারেনি, সেখানে আমার কোনো দোষ নেই। এবার আর কোনো সুযোগ দেওয়া হবে না ওকে। রবার্ট আর আরিয়ান কথা বলতে বলতে তারা হেলিকপ্টারের কাছে চলে আসে। তারা দুজন আবারও ঠিকই তাদের জায়গায় বসে পড়ে। ওরা বসার সাথে সাথে পাইলট হেলিকপ্টার টেক অফ করে তারা দুজনে মিলে আবারও ফিরে আসে ভ্যানিসে। তাদের দুজনের রোম সিটি থেকে ভ্যানিসে আসতে আসতে রাত 8টা বেজে যায়। তারা দুজনেই ফ্রেশ হয়ে রাতের খাবার খেয়ে আবারও চলে যায় বন্ধ রে, যেখানে তাদের অস্ট্রেলিয়া থেকে শিপ এসেছে মালামালবাহী। ওখানে গিয়ে দেখে প্রায় সব মালামাল নামানো হয়ে গিয়েছে গোডাউনে। এটা দেখে আরিয়ান নিশ্চিন্তে বাসায় ফিরে আসে। রাতে বাসায় আসার পর আরিয়ানের আম্মু কল দেয়। হ্যাঁ আম্মু, বলো কেমন আছো তুমি? তোমার জন্য ভালো থাকা যায়? ওখানে কি করছো, কিভাবে থাকছো, কোনো কিছুই জানি না। তোমাকে এত করে বলা হচ্ছে তুমি দেশে এসে ঘুরে যাও কিছুদিনের জন্য। তোমার আমাদের কথা শুনতে ভালো লাগে না, নিজে যা ইচ্ছা তাই করতেছো, আমাদেরকে পরোয়া করো না। আম্মু তেমন কিছু না, এদিকে একটু কাজের চাপ বেশি। আমি কাজগুলো গুছিয়ে তারপর বাংলাদেশে ব্যাক করব। তুমি নিশ্চিন্ত থাকো, তারপর তুমি যা বলবে তাই হবে, ওকে? ঠিক আছে, কথাগুলো যেন মনে থাকে। আগামী 6 মাসের মধ্যে তুমি বাংলাদেশে আসবে, এবং বাংলাদেশে আসার পর কি করব না করব আমি যেভাবে বলবো সেইভাবেই চলতে হবে। যা বলবো তাই করতে হবে কিন্তু। ঠিক আছে, তুমি যা বলবে তাই করব, যেভাবে বলবে সেভাবেই চলবো। তারপরও মন খারাপ করো না। তুমি খেয়েছো রাতে? এখন কি করতেছো? 8টার সময় খেয়ে নিয়েছে। খাওয়া দাওয়া শেষ করে একবার গোডাউনে গিয়েছিলাম আমি আর রবার্ট, তারপর এখন বাসায় ফিরছি। তোমাদের ওইখানে খাওয়া দাওয়া হয়েছে? হ্যাঁ, আমাদের সবার খাওয়া দাওয়া হয়েছে। শোন, তোর ভাই তোর সাথে কথা বলবে, এই নে কথা বল ওর সাথে। কেমন আছো ভাইয়া? আলহামদুলিল্লাহ ভালো আছি, তুই কেমন আছিস? আলহামদুলিল্লাহ ভালো আছি। খেয়েছো ভাইয়া? হ্যাঁ, আমরা তো খাওয়া দাওয়া করে নিয়েছি। তোরা সকালে খেয়েছিস? জি ভাইয়া, আমরা সকলে একটু আগে খাওয়া দাওয়া করেছি। ভাইয়া তুমি কবে আসবে দেশে? তোমায় ছাড়া ভালো লাগে না, তুমি তাড়াতাড়ি দেশে চলে আসো। ভালো করে পড়াশোনা কর, তোকেও বড় হলে আমার কাছে নিয়ে আসবো, আর আমার সময় হলে দেশে যাব। এদিকে এখন কাজের চাপ একটু বেশি, কাজগুলো গুছিয়ে নিয়ে তারপর এই দেশে যাব ইনশাল্লাহ। ঠিক আছে ভাইয়া, তোমার অপেক্ষায় থাকবো। আর আমি বাবা মাকে ছেড়ে, চাচাজিকে ছেড়ে কখনো যাব না। দূরে আমি থাকতে পারবো না, ওদেরকে ছাড়া তুমি কিভাবে থাকো আমি বুঝি না। কোনো কিছু পেতে হলে অনেক কিছু স্যাক্রিফাইস করতে হয়। এখন বুঝবি না, যখন বড় হবি, পরিস্থিতির শিকার হবি, তখন ঠিকই বুঝতে পারবি এখনকার আমার সিচুয়েশনটা। আচ্ছা, অনেক কথা বলেছিস, এখন যা গিয়ে পড়তে বস। ঠিক আছে ভাইয়া। রাকি ফোন কেটে দিয়ে তার বড় আম্মুর দিকে ফোন বাড়িয়ে দিয়ে বলল, বড় আম্মু, ভাইয়া কবে আসবে? তোমায় কিছু বলেছে? আমি কিছু বলেনি রে বাবা, বলেছে ওই দিকের কাজ শেষ করে 6 মাসের মধ্যে ফেরার চেষ্টা করবে। আমারও একই কথা বলেছে। আচ্ছা দেখি কি করে ভাইয়া তারপর। আচ্ছা, এখন যা গিয়ে পড়তে বস, তাড়াতাড়ি যা। ঠিক আছে বড় আম্মু, গুড নাইট। গুড নাইট আব্বু। তার মধ্যে 25 দিন কেটে যায়। 25 দিন পর আরিয়ান সব খবরাখবর নিয়ে প্রস্তুত হয় বাংলাদেশে আসার জন্য। কালকে তার বাংলাদেশের ফ্লাইট, কিন্তু সে বাংলাদেশে যাচ্ছে এটা তার পরিবারের কেউই জানে না। সে মূলত এখন একটি সিক্রেট মিশনে যাচ্ছে, তাই তার পরিবারের কাউকে এখনও জানায়নি সে বাংলাদেশ যাচ্ছে। এটা শুনলে কেউ তাকে বাইরে থাকতে দিবে না, আর আরিয়ান বাসায় থেকে এই মিশন চালাতে পারবে না, সেজন্য তাকে বাসার বাইরে থাকতে হবে কিছুদিন। ভাই, আপনার সব কিছু গুছিয়ে নিয়েছেন তো? আমার সব কিছু গোছানো আছে,
তুই তোর লাগেজ গুছিয়ে নে, কিছুক্ষণের মধ্যে আমরা এয়ারপোর্টে চলে যাব। 2 ঘন্টা আছে আর ফ্লাইটের। ভাই আমার সব কিছু ঠিকঠাক রয়েছে, আমরা চাইলে এখনই বের হতে পারি। চল তাহলে, এখানে আর দেরি করে লাভ নেই। তারপর দুজনে মিলে চলে আসে এয়ারপোর্টে। তারা এসে 2 ঘন্টার মতন ওয়েটিং রুমে বসে থাকে। তারপর তাদেরকে প্লেনে ওঠানো হয়। একসময় তারা দীর্ঘ জার্নি করার পর বাংলাদেশের মাটিতে পা ফেলে। ভাই এটা নিয়ে আমার মনে হয় বাংলাদেশে 4বার আসা হয়েছে। আপনাদের বাংলাদেশের খাবার আমার কাছে অনেক ভালো লাগে। এখন যে জায়গার মধ্যে থাকবো সেইখানের খাবার খেয়ে তৃপ্তি পাবি না, যখন আবার বাসায় যাব বাসার খাবার খেয়ে সেই খাবারে ফিল পাবি। ভাই আপনি বাসায় উঠবেন কবে? এটা এখন ক্লিয়ার করে বলা যাচ্ছে না। 2 মাস লাগতে পারে, আবার 15 দিনও লাগতে পারে, কিংবা 2 দিনও লাগতে পারে। এটা আমাদের সম্পূর্ণ কাজের উপর ডিপেন্ড করে। আচ্ছা এখন চল আমরা গিয়ে বাসে উঠি, যে বাসাটা কন্ট্যাক্ট করা হয়েছে। ঠিক আছে ভাই, চলুন তাহলে বাসায় যাই, গিয়ে একটু রেস্ট নেওয়া দরকার। ঢাকা বিশ্ববিদ্যালয়ের কাছে আরিয়ান আর রবার্ট একটা বাসা ভাড়া নিয়েছিল। তারা ইটালি থাকতেই রবার্ট বাসার মালিকের সাথে কথা বলে রেখেছিল। সে বাসাতেই তারা উঠেছে আজকে। বাসায় এসে ফ্রেশ হয়ে হালকা খাওয়া দাওয়া করে দুজনেই ঘুমিয়ে পড়ে। কাল থেকে তাদের নতুন মিশন শুরু, সেই জন্য আজকে তাদের একটু রেস্ট করে নেওয়া দরকার। রাত 8টায় ঘুম থেকে উঠে রবার্টকে তার রুমের সামনে গিয়ে ডাক দেয় আরিয়ান। রবার্ট চোখ ডলতে ডলতে বিছানা থেকে উঠে এসে দরজা খোলে। আরিয়ানকে দাঁড়িয়ে থাকতে দেখে, ভাই কিছু বলবেন? কোনো কিছু দরকার? না, কোনো কিছু দরকার নেই। ফ্রেশ হয়ে রেডি হয়ে আয়, বাইরে যাব খাবার খেতে। 9টা বাজে, পরবর্তীতে আর দোকান খোলা পাওয়া যাবে না। এটা বাংলাদেশ, ইতালি নয়। ঠিক আছে ভাই, আমি 5 মিনিটে আসছি। আচ্ছা তাড়াতাড়ি আয়। রবার্ট চলে যায় রুমে ফ্রেশ হতে। আরিয়ান সোফার মধ্যে গিয়ে বসে ফোন বের করে কি যেন দেখতে থাকে। ঠিক 5 মিনিটের ভেতরেই রবার্ট ফ্রেশ হয়ে রেডি হয়ে চলে আসে। ভাই চলেন, আমি রেডি। হ্যাঁ চল গিয়ে দেখি দোকান খোলা পাওয়া যায় কিনা। তারা বাসার নিচে এসে একটা রেস্টুরেন্টে ঢুকে যে যার মতন খাবার অর্ডার করে খেয়ে নেয়। খাওয়া শেষ করে সকলের খাবারটা তারা নিয়ে চলে আসে পার্সেল করে। বাসায় এসে আরিয়ান রবার্টকে বলল, কালকে ঠিক 8টায় ঘুম থেকে উঠতে হবে। 9টার মধ্যে আমরা ভার্সিটিতে থাকবো, বুঝতে পেরেছিস? জি ভাই, বুঝতে পেরেছি। এখন গিয়ে ফোন রেখে সোজা ঘুমিয়ে পড়বি, যেন সকালবেলা ডাকতে না হয়। রবার্ট ঠিক আছে বলেই চলে যায়। আরিয়ান নিজেও আর সময় নষ্ট না করে কে ঘুমিয়ে পড়ে যেন সকালবেলা তাড়াতাড়ি ঘুম থেকে উঠতে পারে। সকালবেলা ঘুম থেকে উঠে পড়ে রবার্ট ঠিক 8টায়। আরিয়ানকে ঘুম থেকে ডেকে তোলে সে। আরিয়ান একেবারে ফ্রেশ হয়ে রেডি হয়ে বের হয়। আরিয়ানকে পোশাক আশাক দিয়ে বিচার করলে একজন পিয়নের মতো লাগতেছে। আর যদি ওর চেহারা, বডি ফিটনেস এগুলো দিয়ে বিচার করে তাহলে ওকে বড়লোক ঘরের রাজপুত্র মনে হবে। সব কিছুই ঠিকঠাক আছে, শুধু পোশাকটা ছাড়া। আরিয়ানকে এই অবস্থায় দেখে রবার্ট কী বলবে বুঝতে পারছে না। তার খুব হাসি পাচ্ছে, কিন্তু এই সিরিয়াস টাইমে হাসা যাবে না। পরবর্তীতে দেখা গেল আরিয়ান তাকে কিনা কী শাস্তি দিয়ে বসবে। ভাই আপনাকে এই কাপড়েও অনেক গর্জিয়াস দেখাচ্ছে। বক বক না করে তাড়াতাড়ি খাবার গরম করে আমার মতো রেডি হয়ে আয়। এখন এখানে শো অফ করতে আসেনি, কাজ করতে আসছি। খুব তাড়াতাড়ি কাজটা সুন্দরভাবে সফল করতে হবে। এখানে শুধু টাকার বিষয় নয়, এখানে অনেক মানুষের জীবনের বিষয়। এই কোকেনগুলা যদি সাধারণ পাবলিকের হাতে চলে যায় তাহলে হাজার হাজার মানুষের জীবন ধ্বংস হয়ে যাবে। 15 কেজি কোকেন কয় হাজার মানুষ খেতে পারবে জানিস? রবার্ট নিজেও দেরি না করে খাবার গরম করে চলে যায় রেডি হতে। সে নিজেও আরিয়ানের মতন তৈরি হয়ে আসে। ভাই আমাকে কেমন দেখা যাচ্ছে? তুই যেমন তোকে তেমনই দেখা যাচ্ছে। এখন আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে দেখ। আর এসব বক বক না করে তাড়াতাড়ি বের হ। 9টা অলরেডি বেজে গিয়েছে, আমাদের তাড়াতাড়ি ভার্সিটিতে যেতে হবে। তারা সর্বপ্রথম ভার্সিটিতে ঢুকে প্রিন্সিপাল স্যারের রুমে আসে। আসসালামু আলাইকুম, আসতে পারে স্যার? স্যার আসো আসো, তুমি আরিয়ান তাই না? জি স্যার, আমি আরিয়ান, আর ও হলো আমার অ্যাসিস্ট্যান্ট রবার্ট। আসসালামু আলাইকুম স্যার, ভালো আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। তুমি কি শিওর আমাদের বিশ্ববিদ্যালয়ে কোকেন রয়েছে? জি স্যার, আমি সব কিছু খবর নিয়ে তারপর এখানে এসেছি। এই ড্রাগসগুলো যদি সাধারণ পাবলিকের হাতে পড়ে যায় তাহলে বাংলাদেশের হাজার হাজার তরুণ যুবকের সাথে সাথে তাদের ফ্যামিলিও ধ্বংস হয়ে যাবে। এখন যা করার আমাদেরকে খুব তাড়াতাড়ি করতে হবে, আর তার জন্য আপনার সাহায্যের প্রয়োজন। তোমরা আমার কাছ থেকে পূর্ণ সাহায্য পাবে। ধন্যবাদ স্যার,
আপনাকে। এখন আমরা যাচ্ছি। কিন্তু আরিয়ান, তোমরা পিয়ন সেজে কেন ঘুরবে? আরো অনেকভাবেই তোমাদের কাজটা করতে পারতে। স্যার, এখানে আসার আগে সবকিছু ভেবেচিন্তে তারপরেই আমাদের এই সিদ্ধান্তটা নেওয়া। ঠিক আছে, সাবধানে কাজ করার, যখন যেটা প্রয়োজন পড়বে তখন আমাকে জানিও। আমি আমার সর্বোচ্চটা তোমাদেরকে দেব। ধন্যবাদ স্যার, আসি। আরিয়ান আর রবার্ট দুজনেই প্রিন্সিপালদের কক্ষ থেকে বের হয়ে সোজা ক্যান্টিনে আসে। ক্যান্টিনে আসার পর দুজন লোকের সাথে বসে। কেমন আছো তোমরা? আলহামদুলিল্লাহ ভালো ভাই, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো। ভাই, আজকে এখানে খবর পাওয়া গেছে যে 15 দিন পর এখানে একটা ডিল হবে। বাংলাদেশের যত বড় বড় ড্রাগসের ডিলার রয়েছে সকলে এখানে আসবে, আর তখনই হয়তো ওই 15 কেজি কোকেন এখানে আনা হবে। আমাদেরকে ওই দিনই তাদের ধরতে হবে, তাছাড়া তার ব্যবস্থা নেই। তাও আমি এদিক খোঁজ খবর রাখতেছি। তুমি এখন যে খবরটা দিলে সেটা কি 100% শিওর? ভাই, আমি 100% শিওর। আমি এসব ড্রাগসের একজন ডিলারের সাথে কথা বলে জানতে পেরেছি তারা নাকি এখানে আসবে এসব মালামাল নেওয়ার জন্য। তারপরও তুমি খোঁজখবর রাখো, কোনোভাবে যেন হাতছাড়া না হয়। একবার যদি হাতছাড়া হয়ে যায়, মনে করো দেশের মানুষ কতটা ক্ষতিগ্রস্ত হবে তা আমরা এখনো আন্দাজ করতে পারতেছি না। ঠিক আছে ভাই, আমি চোখ কান খোলা রাখবো। ঠিক আছে, কাজে লেগে পড়ো, আর আমি এখন আসি। ভাই, এটা কে? চিনলাম না তো, ওকে তো আগে কখনো দেখিনি। শুধু বাইরের দেশে রাজত্ব করলে চলবে না তো, যদি তুই নিজের দেশে না কিছু করতে পারিস। একটু আগে যে ছেলেটাকে দেখলি, সে হলো আবির। আবির হলো আমার বাংলাদেশ মাফিয়া গ্যাংয়ের শীর্ষ লিডার, আবার ওকে ছোট ভাইও বলা যায়। ও তাই? আমি তো আগে ওনাকে দেখিনি, সেই জন্য জিজ্ঞেস করলাম আর কি। ভাই, বাংলাদেশ ওনার আন্ডারে কতজন লোক রয়েছে? বাংলাদেশের সে একাই শীর্ষ পদে নেতৃত্ব দিচ্ছে। সে নেতৃত্বে প্রায় 5,000-এর মতো ছেলে রয়েছে আমার মাফিয়া গ্যাংয়ের। তার মানে আপনার কাছে মোট 30,000 প্লাস ছেলে রয়েছে। ইতালিতে 25,000 প্লাস। আজকে বাংলাদেশের যে কোম্পানিগুলো রয়েছে সেগুলোতে যাওয়া লাগবে। 3 বছর আগে এসেছিলাম, যখন তখন গিয়েছিলাম, তাছাড়া যাওয়া হয়নি। ঠিক আছে ভাই, তাহলে চলুন। না, এখন না, আর একটু পর। এখন আর একটা কাজ আছে, সেখানে যেতে হবে। চল আমার সাথে। একটা জায়গার কথা মনে পড়লো। এখানে আবার এখন কি কাজ মনে পড়লো? আরিয়ানের পেছনে রবার্ট যেতে থাকে। তারা দুজন যেতে যেতে বিশ্ববিদ্যালয়ের সবচেয়ে পুরাতন সেই ভবনটা রয়েছে সেখানে যায়। সেখানে যাওয়ার পর রবার্ট আরিয়ানকে জিজ্ঞেস করলো, ভাই, এখানে আমরা এসেছি কেন হঠাৎ? এখন কথা বলিস না, চুপচাপ আমার সাথে ভিতরে আয়, তাহলে সবকিছু বুঝতে পারবি। এরপরে সবকিছু বলতেছি তোকে। এখন চল। রবার্ট আর কোনো কথা না বলে আরিয়ানের পিছু একটা রুমের ভেতর ঢোকে। রুমটা দেখে বোঝা যাচ্ছে অনেক বছর ধরে এই রুমের মধ্যে কেউ ঢোকে না। ময়লা আবর্জনা মাকুড়ের জাল সব কিছু দিয়ে বিবেচনা করলে বোঝা যায় গত কয়েক বছর ধরে এখানে কারোর পাই পড়েনি। এগুলো দেখে রবার্ট আরিয়ানকে জিজ্ঞেস করলো, ভাই, আমরা এই পরিত্যক্ত রুমে আসলাম কেন? রুমটা ভালোভাবে সার্চ কর, কোনো জায়গা বাদ রাখবে না। কোনো সন্দেহবাচক কিছু পেলে আমাকে ডাক দিবি। ঠিক আছে ভাই, খুঁজতেছি। দীর্ঘ অনেকক্ষণ খোঁজার পর কোনো কিছুই পেল না রবার্ট, কিন্তু আরিয়ানের হাতে কিছু একটা পেয়েছে যেটা এখন রবার্টকে বলতে চাচ্ছে না, তাই পকেটে ঢুকিয়ে নিল। ভাই, এখানে তো কিছুই পেলাম না। হ্যাঁ, চল এখান থেকে। কিছুই নেই এখানে, শুধু শুধু সন্দেহের বসে এখানে আসলাম। তারা দুজন মিলে চলে যায় আরিয়ানের নিজের কোম্পানিতে। সেখানে গিয়ে আবারও আবিরের সাথে দেখা হয়। ভাই, আপনি এখানে আসবেন বলেননি তো? এমনিতেই দেখতে চলে আসলাম তোরা কিভাবে কি মেনটেন করতেছিস। ঠিক আছে ভাই, আপনি বসুন, আমি খাবারের ব্যবস্থা করতেছি। দরকার নেই, আমি এখানে দেরি করবো না, একটু ঘোরাঘুরি করে চলে যাব। ভাই, আপনি এতদিন পরে এসেছেন, আবার সাথে রবার্ট ভাই, উনিও সাথে আছেন। কিছু না খেয়ে কিভাবে চলে যাবেন? আমাদের কাছে খারাপ লাগবে। সমস্যা নেই ভাই, আমাদের কিছু লাগবে না এখন। আমরা পরবর্তীতে আবার আসবো। এখন তো বাংলাদেশেই আছি, সামনে আবারও দেখা হবে। কিছুক্ষণ ঘোরাঘুরি করে কোম্পানির যাবতীয় সব কাজ দেখে আবিরকে ভালোভাবে বুঝিয়ে দিয়ে আসে এইভাবে কোম্পানির হ্যান্ডেল করতে। তারপর তারা দুজনে চলে আসে। পরের দিন কলেজে আবারও নবীনবরণ উৎসব রয়েছে। কালকে তাদেরকে আবার একটু তাড়াতাড়ি যেতে হবে। পরের দিন তারা দুজন খুব সকালবেলা চলে যায় ভার্সিটিতে। আজকে ভার্সিটিতে নবীনবরণ উৎসব, তাই ভালো করে চোখ কান খোলা রাখতে হবে। নবীনবরণ উৎসব শুরু হওয়ার পর কলেজের নতুন যেই স্টুডেন্টগুলো রয়েছে
তাদেরকে মিন করে প্রিন্সিপাল স্যার বক্তব্য দিচ্ছেন। নবীন বরণ উৎসব শেষ হওয়ার দিকে অনেকেই উঠে চলে গিয়েছে। আজকে কলেজে নবীনদেরকে স্বাগতম জানাবেন ঢাকা বিশ্ববিদ্যালয়। এই ভার্সিটিতে পড়া অনেকেরই স্বপ্ন, আজকে তাদের সেই স্বপ্নের বাস্তবায়ন হচ্ছে। সব কিছু মিলিয়ে তারা অনেক আনন্দিত। সবার মধ্যে অনেকেই দেখা যায় শাড়ি পরে এসেছে, আবার অনেকেই থ্রি পিস জামা, কেউ বা প্যান্ট শার্ট এগুলো পরে এসেছে। যাদের ফ্যামিলিগত শিক্ষা যেরকম তারা সেই রকমই জামা কাপড় পরে এসেছে এখানে। সব কিছু রবার্ট খেয়াল করতেছে। সব কিছু দেখে তারপর আরিয়ানকে রবার্ট বলল, ভাই, আপনাদের দেশের কালচার আর আমার কাছে অনেক ভালো লাগে। বিশেষ করে বাঙালি বিরাজ যে শাড়িটা পরে, ওটা আমার কাছে অনেক ভালো লাগে। আজকেও দেখেন অনেকেই শাড়ি পরে এসেছে, আবার অনেকেই প্যান্ট শার্ট। পশ্চিমা বিশ্বের আবিষ্কৃত সংশয় এসেছে। এতে কিছু না দেখে যার জন্য আমরা এখানে এসেছি সেটা ভালোভাবে খোঁজ। একটু সন্দেহবাচক কিছু দেখলে আমাকে জানাবি। একটু টের বেটেরও যেন না হয়। কাজের মধ্যে কোনো হেয়ালিপনা করবি না, মনে থাকে যেন। ঠিক আছে ভাই। তুই ওই দিকে যা, আমি এইদিকে যাচ্ছি। দুজন আলাদা আলাদা থাকলে খেয়াল রাখতে পারবো ভালো করে, আর একসাথে থাকলে অনেকেই সন্দেহ করতে পারে। ঠিক আছে ভাই, আমি সন্দেহ বা চোখ কিছু দেখলে আপনাকে ইনফর্ম করব। সাথে সাথে আপনি চলে আসবেন। আমি তো এই কলেজের এত কিছু চিনি না, আপনি আমার সাথে ট্র্যাকার লাগিয়ে দিন একটা। আমাকে ট্র্যাক করতে করতে চলে আসবেন যদি কোনো বিপদে পড়ি। আরিয়ান তার পকেট থেকে একটা ট্র্যাকার বের করে রবার্টের শার্টের লাগিয়ে দেয়, যেন রবার্ট কোনো বিপদে পড়লে আরিয়ান খুব শীঘ্রই যেতে পারে ওকে ট্র্যাক করে। ঠিক আছে, এখন যেতে পারিস। আমি তোকে খুঁজে বের করতে পারবো, আর তোর সব কথাও শুনতে পারবো, আর সাহায্যের প্রয়োজন হলে বলবি। ঠিক আছে ভাই। আচ্ছা, তাহলে আমিও ওই দিকটাই যাচ্ছি। আরিয়ান এবং রবার্ট দুজন দুই দিকে চলে যায়। বেশ কিছুক্ষণ হাঁটাহাঁটি করার পর একটা মেয়ের সাথে আরিয়ানের ধাক্কা লাগে বলতে মেয়েটা চশমা ঠিক করতে করতে আসছিল, আর আরিয়ান অন্যদিকে তাকিয়ে হাঁটছিল। ইস, আমার কোমরটা ভেঙে ফেললো রে রিয়া। মেয়েটার চাচানোতে আরিয়ান বিরক্তি প্রকাশ করলো। এই মেয়ে, এইভাবে চেঁচাচ্ছ কেন? আমি কি তোমাকে মেরেছি? আপনার চোখ কোথায় রেখে হাঁটেন আপনি? দেখতে পারেনি আমি আসছি? এত বড় একটা মানুষকে কি আপনার চোখে পড়ে না? তোমার চোখ কোথায়? তুমি আমাকে দেখোনি? ছোট মুখে এত বড় বড় কথা বলতে মুখে আটকায় না? দেখুন, আমি চশমা ঠিক করতে করতে আসছিলাম, আপনাকে দেখতে পাইনি। কিন্তু আপনি আমাকে দেখতে পাননি কেন? আরিয়ান কিছু বলতে যাবে তখনই পাশ থেকে একটা মেয়ে দৌড়ে আস্তে আস্তে বলল, কি রে নিতু, এইভাবে পড়ে আছিস কেন? কথা না বলে আগে আমাকে তোল, তারপর বলতেছি। ঠিক আছে, আয়, হাত দে, ওঠ। এখানে ভেবে পড়লি কিভাবে? ব্যথা পেয়েছিস? আরে রে, বলিস না। আমি ওই দিক থেকে চশমা ঠিক করতে করতে আসছিলাম, তখনই এই লোকটা আমার সামনে আসে, আর হঠাৎ ধাক্কা দেওয়ার ফলে আমি পড়ে যাই। কোমরে অনেক ব্যথা পেয়েছি রে রিয়া। আরিয়ান নিতুর মুখটা ভালো করে পর্যবেক্ষণ করলো, তারপর কি ভেবে যেন একটা শয়তানি হাসি দিয়ে এখান থেকে চলে গেল। নিতুর চোখ থেকে আবারও আরিয়ানের হাসিটা হারাতে পারেনি। নিতু ঠিকই আরিয়ানের ওই শয়তানি হাসিটা দেখতে পেয়েছে। আরিয়ানের এরকম শয়তানি হাসি দেখে নিতুর রেগে রিয়াকে বলল, দেখেছিস রিয়া, কি বেয়াদব লোক! একে তো এরকম ভাবে ফেলে দিল, তার উপর আবার সরি না বলে সুন্দর করে এখান থেকে চলে গেল, তাও আবার শয়তানি একটা হাসি দিয়ে। অসভ্য লোক কোথাকার। দোস্ত, বেশি ব্যথা পেয়েছিস? ব্যথা পেয়েছি, কিন্তু বেশি ব্যথা পাইনি। ঠিক আছে দোস্ত, এটা এখন মাথা থেকে বাদ দে। আমরা এখানে নতুন, ভার্সিটিতে কাউকে ভালো করে চিনি না। যার সাথে ধাক্কা খেলে হয়তো উনি সিনিয়রও হতে পারে, পরবর্তীতে ওনার সাথে লাগতে গেলে 12টা বাজিয়ে দিবে। আমিও সব ভয় পাই না। আমার কিছু হলে আরিয়ান ভাইয়াকে একবার শুধু বলবো, উনি ইতালি থেকে এখানে এসে সবাইকে ডিসুম ডিসুম করে মেরে চলে যাবে। মন হয়েছে, এবার থাম তুই। সে কত বছর আগে থেকে আরিয়ান আরিয়ান করেই যাচ্ছিস, কিন্তু তোর আরিয়ানের কোনো নামই নেই। আজ পর্যন্ত দেখলাম না তোর সে আরিয়ান ভাইয়াকে, আর আবার ওনাকে নাকি ভালোবাসিস। আচ্ছা তুই বলতো, ওনাকে কি তুই ভালো করে চিনিস, বা ওনার কোনো ফটো আছে তোর কাছে? না, ওনার কোনো ফটো নেই আমার কাছে, তবে ওনার ছোটবেলার ফটো রয়েছে। সেটা তো তোকে দেখিয়েছি। উনি ছোটবেলায় কত গুলুমুলু কিউট ছিল, এখন না জানি আরো কত সুন্দর হয়েছে। আমার তো ভয় হয় জানিস মাঝে মাঝে। হঠাৎ এই কথা কেন? তোর ভয় হবে কেন? উনি তো বিদেশে থাকে,
ওনার যদি কোনো গার্লফ্রেন্ড থাকে তবে আমি কি করব পরে? আরে বাদ দে, এত প্যারা নিস না। দেখবি তোর ভাই সিঙ্গেলই থাকবে। উনি কি আর বাংলাদেশে আসবে না নাকি? শুনেছি উনি নাকি 6 মাসের ভিতরে বাংলাদেশে আসবে। বাড়িতে বড় আম্মা বলেছে উনি আসলে নাকি বিয়ে করাবে। সেটা তো ভালো কথা, অনেকদিন ধরে বিয়ে খায়নি। তোর ভাইয়ের বিয়ে হলে একটা বিয়ে খেতে পারবো রে। তুই চুপ করবি? আমি এদিকে আমার টেনশনে বাঁচি না, যাকে এত বছর ধরে ভালোবেসে আসছি তার আমার চোখের সামনে বিয়ে আমি কিভাবে সহ্য করব? আরে এত প্যারা নিস না এখন। চল, আজকে আর ক্লাস হবে না। আজকে তো নবীন বরণ ছিল অনুষ্ঠান, তাই ক্লাস হবে না শুনলাম। চল বাড়ি চলে যাই আজকে। রিয়ার কথায় মিতু আর কোনো কিছু না বলে মন খারাপ করে বেরিয়ে পড়ে। মাঠ পেরিয়ে দুজনে গিয়ে গাড়িতে উঠে বসে। গাড়িটা হচ্ছে নিতুর বাবার। প্রত্যেক দিন ড্রাইভার তাদেরকে দুজনকে একবার কলেজে নিয়ে আসে, আবার নিয়ে যায়। এতদিন কলেজে থাকাকালীন নিয়ে যেতেও নিয়ে আসতো, এখন ভার্সিটিতে উঠেছে সেখানেও নিয়ে আসবে নিয়ে যাবে। ভার্সিটি থেকে যেতেই রিয়ার বাসা আগে পড়ে, তারপর রিয়াকে রিয়ার বাসার সামনে নামিয়ে দিয়ে নিতু চলে যায় ওদের বাসায়। নিতু বাসায় আসার পর দেখতে পায় ওর ছোট ভাই রাকিব স্কুলে আর আম্মু আর বড় আম্মু রান্নাঘরে কাজ করতেছে। নিতু রুমে যাওয়ার সময় ওর বড় আম্মু দেখে বলল, কিরে নিতু, আজকে ভার্সিটির ফার্স্ট ডে কেমন কাটলো? আসলে সব কিছু ঠিকঠাকই ছিল, কিন্তু হঠাৎ করে একটা লোক কোথা থেকে এসে যেন ধাক্কা মেরে ফেলে দিয়েছে। বড় আম্মু ছোট আম্মু দৌড়ে আসে ডাইনিংয়ে রুমে। তারপর এসে বড় আম্মু বলল, লাগেনি তো কোথাও? আর কিভাবে কি করলো শুনি? নিতুর আম্মু সে নিজেও নিতুর মুখের দিকে তাকিয়ে আছে নিতু কি বলে সেটা শোনার জন্য। তারপর নিতু আস্তে আস্তে পুরো ঘটনা খুলে বলল। পুরো ঘটনা শোনার পর নিতুর বড় আম্মু বলল, দাঁড়া, আজকে তোর বড় আব্বু আসুক, তারপর এই ছেলের ব্যবস্থা করতেছি। তুই চিনতে পারবি তো পরবর্তীতে দেখলে? বড় আম্মু, ওই ছেলেটারও তেমন দোষ নেই, আমাদের দুজনেরই দোষ রয়েছে। ছেলেটা পরবর্তীতে এমন আবার করলে পরবর্তীতে বাবাইকে জানাও। এখন শুধু শুধু ছেলেটাকে মেরে লাভ নেই, বাবা জানতে পারলে ছেলেটার হাড় গোড় ভেঙে ফেলবে। আচ্ছা ঠিক আছে, এখন বলবো না। তুইও ফ্রেশ হয়ে নিচে আয়, খেয়ে নে, তারপর একটু রেস্ট নে। তোর কোথাও লাগেনি তো নিতু? কোথাও লাগলে বল, আমি ঔষধ আনার ব্যবস্থা করতেছি। আমার কোথাও লাগেনি আম্মু, তোমরা শুধু শুধু টেনশন করতেছো। আমার ব্যথা লাগলে আমি নিজেই বলতাম। তোমাকে এত হাইপার হওয়ার কিচ্ছু নেই। আব্বুরা বাড়িতে আসবে দুপুরে খাওয়ার জন্য। হ্যাঁ, তোর আব্বু আর বড় আব্বু বাড়িতে আসবে খাওয়ার জন্য। ঠিক আছে, আমি এখন খাবো না। আব্বুরা আসলে আমাকে ডেকে দিও, তখন ওদের সাথে খাবো। আমি এখন যাই ফ্রেশ হয়ে গিয়ে একটু রেস্ট নেই। মিতু আর কথা না বাড়িয়ে চলে যায় ওপরে। তার রুমে গিয়ে ফ্রেশ হয়ে বিছানায় শুয়ে পড়ে সাথে সাথে ঘুমিয়ে পড়ে। শরীর ক্লান্ত, তাই কিছুক্ষণ পর তার ছোট ভাই রাকিব আসে। আপু, আব্বু ডাকতেছে খাওয়ার জন্য, তাড়াতাড়ি চলো। তুই যা, আমি আসতেছি। তুই স্কুল থেকে আসলি কখন? আমি তো সেই কখনই এসেছি, তুমি আসার আরো অনেক আগে। তো এতক্ষণ কোথায় ছিলি? আমি এসে তো তোকে দেখলাম না। এতক্ষণ আমার রুমে বসে ভিডিও গেম খেলছিলাম, তুমি দেখলেই তো ফোন নিয়ে যেতে। তখন আর আমি ফোন দেখতে পারলাম না, তাই তোমাকে ডাক দিইনি। ফোন কোথায় এখন? ফোন এখন আম্মুর কাছে, তাই তোমাকে ডাক দিতে এসেছি। নিতু এতক্ষণে কথা বলতে বলতে ফ্রেশ হয়ে রাকিবের সাথে নিচে চলে আসে লাঞ্চ করতে। নিচে আসার পর নিতুর বড় আব্বু বলল, ভার্সিটির প্রথম দিন কেমন কাটলো নিতু? অনেক ভালো কেটেছে বড় আব্বু। প্রিন্সিপাল স্যার অনেক ভালো একজন মানুষ, ওনার কথার মাধ্যমে বুঝতে পারলাম। কোনো সমস্যা হলে ভার্সিটিতে ডাইরেক্ট প্রিন্সিপালের কাছে গিয়ে নালিশ করবে, আমার নাম বলে। তুমি কি ওনাকে চেনো? তোমাদের কলেজের প্রিন্সিপাল স্যার আর আমি একসাথে লেখাপড়া করেছি। তোমার প্রিন্সিপাল স্যার আমার খুব ভালো বন্ধু ছিলেন। এখন তো ব্যবসার কাজে এখানে সেখানে যাওয়া লাগে, তাই ওদের সাথে তেমন দেখা করতে পারি না। ও, তাহলে তো ভালোই হলো। প্রিন্সিপাল স্যার ভাইয়ার বন্ধু বলে পড়াশোনা করবে না এটা কিন্তু ভেবো না। এটা ভেবে থাকলে অনেক বড় বোকামি করবে। কিন্তু ভার্সিটিতে গিয়ে কি করবে না করবে সবই কিন্তু আমাদের কানে আসবে। সো পড়াশোনা করতে যাবে, পড়াশোনা শেষ করে
তারপর সোজা বাসায় ব্যাক করবে। এর ভিতরে 1 সেকেন্ড সময় অন্য কোথাও ব্যয় করবে না, মনে থাকে যেন। ঠিক আছে, মনে থাকবে সব কিছু আমার। তাদের খাওয়া দাওয়া শেষ হওয়ার পর তারা তো সকলেই যে যার রুমে চলে যায়। আর নিতুর আম্মু, বড় আম্মু, ওরা দুজন সব কিছু গুছিয়ে তারপর রুমে চলে যায়। আরিয়ান দুপুরের খাবার খেয়ে একটু হাঁটাহাঁটি করে রুমে আসলো। রুমে আসার পর দেখে তার আব্বু কল দিয়েছে। কলটা রিসিভ করে বলল, আসসালামু আলাইকুম, কেমন আছেন বাবা? আলহামদুলিল্লাহ ভালো আছি, তুই কেমন আছিস? আলহামদুলিল্লাহ ভালো আছি। তা এই সময় কল দিয়েছো, কোনো দরকার? না, তেমন কিছু দরকার নেই, তবে তোর খোঁজ খবর নেওয়ার জন্য কল দিলাম আর কি। তোমার কিছু লাগবে? আমার এখন কি লাগবে? আমার যেটা লাগবে সেটা তো আমি নিয়েই নিই। তোর কোনো কিছু লাগলে আমাকে বলিস, আমি যতটুকু পারি চেষ্টা করব। আরিয়ান কি একটা ভেবে তারপর তারা আব্বুকে বলল, বাবা, কিছুদিন পর তোমাদের কাছে এমন একটা জিনিস চাইবো যেটা তোমাদের দিতে হবে। তখন আমি কোনো না শুনতে চাই না, তাই এখন থেকেই সেই প্রিপারেশনটা নিয়ে রাখো। পরবর্তীতে যেন সবকিছু সহজভাবে মেনে নিতে পারো, সেই কথা মাথায় রেখো। কি চাইবি শুনি এখন? চা, আমি এখনই এনে দিব তোর কাছে। না বাবা, এখনো সময় হয়নি। সময় হলে আমি তোমাকে বলবো ইনশাল্লাহ। আগামী 6 মাসের ভিতরে সেই সময়টা এসে যাবে, তৈরি থেকো কিন্তু তোমরা। ঠিক আছে, তোর সেই ইচ্ছের চাওয়ার জন্য অপেক্ষায় থাকবো আমরা। তুই ধরে রাখ, তোর সেই ইচ্ছে পরিপূর্ণ হবে। এখন রাখছি, বাই। আরিয়ান আর কোনো কিছু না ভেবেই ফোন কেটে দেয়। তারপর কি একটা ভেবে কিছুটা হাসলো, তারপর মনে মনে বলল, তোমাদের কথা মানতেই হবে, না মানলেও আমার কোনো সমস্যা নেই, তুলে নিয়ে চলে যাব। কারণ আমার যে জিনিসটা চাই সেটা যে কোনো মূল্যেই আমার চাই, হোক সেটা পৃথিবীর সব থেকে দামি সম্পদ কিংবা কম দামি, চাই মানে আমারই চাই। পরের দিন সকালে আরিয়ান আর রবার্ট ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে রেডি হয়ে চলে যায় ভার্সিটিতে। যেতে যেতে রাস্তায় রবার্ট বলল, ভাই, আজকে ভার্সিটিতে গিয়ে প্রথম কাজ কি? ওই দিন তো আর কোনো ক্লু পেলাম না। সেটাই তো, আমাদেরকে খুব সাবধানে, খুব শুকনোভাবে নজর রাখতে হবে। আমাদের চোখ থেকে কোনো একটা বিষয় ছুটে যাচ্ছে যেটা আমরা এখনো টের পাচ্ছি না। আমাদেরকে আরো ভালো করে দেখতে হবে, খুঁজতে হবে। আজকে আবারও ওই পুরনো বিল্ডিংটাতে যাব। ভাই, আপনি কি ওখানে কোনো কিছু সন্দেহ করতেছেন? কোনো কিছু না রে, আমার মেইন টার্গেট ওইখানে, কারণ ওইখানে অনেক বছর ধরে কোনো মানুষ যাতায়াত নেই। তাই ওই পরিত্যক্ত জায়গাটা তার ব্যবহার করবে, আমি এটা নিশ্চিত। ঠিক আছে ভাই, তাহলে চলুন। তারা দুজন ভার্সিটিতে এসে প্রথমে চলে যায় ওই পুরাতন পরিত্যক্ত বিল্ডিংটিতে। ওখানে গিয়ে কিছুক্ষণ খোঁজাখুঁজি করার পর তাদের চোখে পড়ে একটা কালো টুপি। টুপিটা হাতে নিয়ে রবার্ট আরিয়ানকে বলল, ভাই, এই যে টুপিটা পেলাম এখানে। আরিয়ান টুপিটা হাতে নিয়ে কিছুক্ষণ থেকে তারপর বলল, আমরা যখন ওই দিন এসেছিলাম খুব ভালোভাবে, খুব শুকনোভাবে দেখেছিলাম। এত বড় টুপি আমাদের চোখ থেকে এড়াতে পারতো না। আর এই টুপিটা তো বেশি ময়লা লাগেনি, তার মানে ওরা কালকে এই জায়গাতে এসেছিল। আবিরকে কল দিয়ে বল কালকে এখানে কে কে এসেছে সব ডিটেলস আমার চাই। রবার্ট সাথে সাথে আরিয়ানকে কল দিয়ে সবকিছু জানালো। ভাই, আবির ভাই বলল কিছুক্ষণ ওয়েট করতে, তার মধ্যেই সবকিছু খোঁজখবর নিয়ে পাঠাচ্ছে আমাদেরকে। আবির রবার্টের হোয়াটসঅ্যাপে কিছু ডকুমেন্ট সহকারে কয়েকজনের ছবিও পাঠিয়েছে। তারপর ফোন দিয়ে রবার্টকে বলল, রবার্ট ভাই, কালকে এই বিল্ডিংটার আশেপাশে যারা এসেছিল তাদের সকলের ডিটেলস এখানে রয়েছে। এখন বিল্ডিংস এর ভেতরে কে কে ঢুকেছে সেটা বলা যাচ্ছে না, কারণ বিল্ডিং এর কাছে কোনো সিসিটিভি ক্যামেরা নেই। এগুলো কালেক্ট করেছি বিল্ডিংটা থেকে একটু দূরে কয়েকটা সিসিটিভি ক্যামেরা আছে তার আশেপাশে থেকে। রবার্ট আবিরের বলা সবগুলো কথাই আরিয়ানকে জানালো। আরিয়ান বলল, টুপিটা আমার কাছে ছিঁড়ে ছিঁড়ে লাগতেছে। আমার টার্গেট যদি সঠিক হয় তাহলে রাফি বাংলাদেশে চলে এসেছে এগুলো বিক্রি করতে। ভাই, আপনি কি রাফির কথা বলতেছেন? সে তো ইতালিতে ছিল। সে এতদিন ইতালিতে ছিল, বাট এখন মনে হচ্ছে ও বাংলাদেশে চলে এসেছে। তোমার মনে আছে রাইজাত নামের একজন আর্মি অফিসারের সাথে আমি দেখা করতে রুমে গিয়েছিলাম? তখন ওই আর্মি অফিসার সে নিজেও রাফির কথা বলেছিল যে রাফি ড্রাগস বাজারের সাথে জড়িত। যদিও সরাসরি বলেনি, কিন্তু আমিও তো ওকেই টার্গেট করেছিলাম, কারণ ইতালি থেকে এত বড় চক্র এখনো বের হয়নি যে রাফিকে ছাড়া এত বড় চালান পাঠাবে বাংলাদেশে। তো এখন কি করতে হবে ভাই? আবিরকে কল দাও। রবার্ট আবিরকে কল দেওয়ার পর আবির কল ওঠানোর পর আরিয়ানকে দেয়। আবির, যত ছেলেপেলে আছে সবাইকে লাগা। আমার সন্দেহ রাফি বাংলাদেশে এসেছে।
এখন টুপিটা দেখে আমার সন্দেহ আছে। তুই আগে ওকে খুঁজে বের কর, আর আমি এদিকে শিওর হচ্ছি টুপিটা কি রাফির নাকি। যদি এইসব কিছুর সাথে এবার রাফির হাত থাকে তাহলে এবার আরও বাঁচবে না। এটাই ওর জীবনের শেষ সময় হতে যাচ্ছে। ঠিক আছে ভাই, আমি খুব শীঘ্রই আপনাকে পজিটিভ খবর দিচ্ছি। আরিয়ান কল কেটে দেয়। তারপর তারা আবারও চলে আসে ভার্সিটিতে। ভার্সিটিতে আসার আগেই রবার্টকে টুপিটা দিয়ে পাঠিয়ে দেয় বাড়িতে, আর আরিয়ান চলে যায় ভার্সিটিতে। আরিয়ান ভার্সিটিতে আসার পর প্রিন্সিপালের স্যারের রুমে যায়। কেমন আছো আরিয়ান? আলহামদুলিল্লাহ ভালো আছি স্যার, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। তোমার কাজের কি অবস্থা, কতটুকু এগিয়েছে? এখনও তেমন কোনো তথ্য পাইনি, তবে আশা করি খুব শীঘ্রই পেয়ে যাব। ও আচ্ছা, ঠিক আছে, সাবধানে কাজ করবে। আর এখন বসো, যদি কোনো কাজ না থাকে। প্রিন্সিপাল স্যার একজন পিয়নকে ডেকে বলল, শোনো, এই নোটটা ফার্স্ট ইয়ারের ক্লাসে গিয়ে দিয়ে আসবে। আরিয়ান কি যেন ভেবে তারপর বলল, স্যার নোটের খাতাটা আমার কাছে দেন, আমি কি দিয়ে আসতে পারি? আরে কি বলো আরিয়ান, তুমি করতে যাবে কেন? তুমি শুধু নামে একজন পিয়ন, তোমার জন্য না হলে আমি তো আরো ভালো কোনো পদে তোমাকে দিতাম। স্যার সমস্যা নেই, আপনি আমাকে এই খাতাটা দেন, আমি নিয়ে যাচ্ছি স্যারের কাছে, আমি এটা দিয়ে আসছি। কিন্তু আরিয়ান, তোমার বাবা আমার বন্ধু, এখন যদি উনি জানতে পারে যে ওনার ছেলে আমার ভার্সিটিতে এইরকম এই অবস্থায় রয়েছে, তাহলে কি মনে করবে আমাকে, বলো তো তুমি? স্যার এসব নিয়ে আপনি চিন্তা করবেন না, পরবর্তীতে আমি এগুলো সব কিছু সামলে নিব। আপনার উপর কোনো কিছুর প্রভাব পড়বে না, না উপর থেকে না আমাদের ফ্যামিলি থেকে। আপনি নিশ্চিন্তে থাকুন, আরিয়ান আছে, এটা সবসময় মাথায় রাখবেন। আর এখন আমাকে নোটটা দিন, আমি নিয়ে যাচ্ছি। ঠিক আছে বাবা, সাবধানে যেও। আরিয়ান নোটটা নিয়ে তারপর ফার্স্ট ইয়ারের ক্লাসের সামনে এসে স্যারকে জিজ্ঞেস করলো, মে আই কাম ইন স্যার? ইয়েস কামিন। তুমি কে? দেখে তো ফার্স্ট ইয়ারের মনে হচ্ছে না। আর তোমার হাতে বা এটা কি? স্যার আমি এই কলেজের পিয়ন, নতুন জয়েন করেছি 2 দিন আগে। আর এটা প্রিন্সিপাল স্যার ফার্স্ট ইয়ারের ক্লাসে পাঠাতে বলেছে, সেজন্য নিয়ে আসলাম। ও আচ্ছা, ঠিক আছে, দাঁড়াও, আমি নোটটা পড়ে শোনাচ্ছি, এরপর তুমি নিয়ে যেও। এর মধ্যে রিয়া পুরো বিষয়টা খেয়াল করে তারপর নিতুকে ইশারা দিয়ে বোঝায়, দেখ নিতু দেখ, ওই যে তোকে ধাক্কা মেরে ফেলে দিয়েছিল ওই ছেলেটা। ওকে তো দেখে পিয়ন বলে মনে হচ্ছে না, কিন্তু ছেলেটা বলছে ও নাকি পিয়ন, তার উপর এসব কাজও করতেছে। তুই বল, এরকম একটা হ্যান্ডসাম ড্রেসিং ছেলের সাথে পিয়নের চাকরি যায়? তুই চুপ করবি রিয়া, তুই বেশি বকবক করছিস। এত কথা বলিস কেন, চুপ থাকতে পারিস না? যা, চুপ করলাম। স্যার নোট পড়ে শোনাচ্ছে। আরিয়ান নিতুর দিকে একদৃষ্টিতে তাকিয়ে রয়েছে, এটা রিয়া খেয়াল করছে। নোট? তোমার ভার্সিটির ফার্স্ট ইয়ারের স্টুডেন্ট ভার্সিটিতে পড়াশোনার যেরকম আনন্দের, তার সাথে অন্যান্য সাইড ইফেক্টও রয়েছে, যেমন বিভিন্ন নেশা জাতীয় জিনিস। এগুলো সেবন করলে তোমার লাইফ একেবারে ধ্বংসের মুখোমুখি দাঁড়িয়ে পড়বে। প্রতি বছর আমাদের এখান থেকে যেমন হাজার হাজার স্টুডেন্ট গ্রাজুয়েশন পাশ করে, তেমনি হাজার হাজার ফুল ঝরেও পড়ে যায়। তাই তোমাদেরকে এই নোটিশ বার্তাটি দিচ্ছি, নিজের প্রতি খেয়াল রাখবে, সাথে সাথে তোমার ফ্যামিলির কথা মনে রাখবে। তোমার ফ্যামিলি তোমায় ভালো করে পড়াশোনা করতে এখানে পাঠিয়েছে। এতটুকু পড়ার পর স্যার সবার উদ্দেশ্যে বলল, তোমাদের সকলকে উদ্দেশ্য করে এই নোটিশের বার্তাটা পাঠানো হয়েছে, বিশেষ করে আমাদের প্রিন্সিপাল স্যার। এই নোটিশটি তৈরি করেছে ওনার নিজ দায়িত্ব থেকে, এটা উনি নাও করতে পারতেন, কিন্তু উনি আসার পর থেকে আমি দেখে যাচ্ছি প্রত্যেকটা বছর ফার্স্ট ইয়ারের স্টুডেন্টদেরকে এভাবে গাইড করে যাচ্ছেন উনি। তোমরা খুবই ভাগ্যবান যে তোমাদের আমাদের প্রিন্সিপাল স্যারের মতো একজন প্রিন্সিপাল স্যার পেয়েছো। তারপর আরিয়ানের হাতে নোট খাতাটা দিয়ে স্যার বলল, হয়ে গেছে, এখন আসতে পারো তুমি। আরিয়ান নিতুর দিকে তাকিয়ে হাঁটতে হাঁটতে রুম থেকে বেরিয়ে আসে। লাঞ্চ টাইম দেওয়ার পর রিয়া আর নিতু ক্যান্টিনে গিয়ে খাবার নিয়ে আসে। তারপর মাঠের একপাশে গিয়ে বসে পড়ে। দূর থেকে আরিয়ান ওদেরকে তাকিয়ে দেখতেছে। রিয়া সেটা খেয়াল করে নিতুকে বলল। তারপর রিয়া আর নিতু দুজনে মিলে আরিয়ানের কাছে যায়। আরিয়ানের কাছে গিয়ে রিয়া জিজ্ঞেস করলো, আচ্ছা, আপনাকে সেই ক্লাসরুম থেকে দেখতেছি, আপনি কেমন করে যেন নিতুর দিকে তাকিয়ে থাকেন, ব্যাপার কি বলুন তো? আপনি এরকম ভাবে ওকে গিলে খাচ্ছেন কেন? আমার জিনিস আমি গিলে খাবো নাকি ছিবিয়ে খাবো সেটা তুমি বলার কে? আরিয়ানের কথা শুনে নিতু আর রিয়ার দুজনের চোখ কোটা থেকে বেরিয়ে আসার উপক্রম, যেন তারা আকাশ থেকে পড়লো আরিয়ানের কথা শুনে। এই কি বলেন আপনি? যেটা শুনেছি সেটাই তো বললাম, নাকি আবার শুনতে চাচ্ছ? এই যে মিস্টার, আমাদের নিতু বিবাহিত,
তাও আবার ওর আপন চাচাতো ভাইয়ের সাথে, বুঝেছেন? সে যদি জানতে পারে তাহলে ইতালি থেকে এসে আপনাকে কেটে টুকরো টুকরো করে ফেলবে। ও তাই নাকি? তা কবে বিয়ে হলো আপনার বান্ধবীর? হয়েছে কয়েক বছর আগে। সেটা কি আপনাকে বলতে হবে নাকি? তারপরে বান্ধবী আপন চাচাতো ভাইয়ের পিক আছে আপনাদের কাছে? সেগুলো আপনাকে বলতে বাধ্য নয়। দেখুন, আপনি আজকের পর থেকে আর নিতুর দিকে এভাবে তাকাবেন না, বুঝেছেন? না বুঝিনি, আর বুঝতে চাইবো না। এখন তোমরা দুজন আসতে পারো। নিতু একটু ভীতু প্রকৃতির, তাই সে মুখ ফুটে কোনো কিছু বলতে পারতেছে না। তারা দুই বান্ধবী চলে যাচ্ছিল, আবার তখনই আরিয়ান পেছন থেকে ডাক দেয়, এই নিতু, এদিকে আসো, শুনে যাও। নিতু প্রথমে আগায় না, তারপর ভয়ে ভয়ে আস্তে আস্তে আরিয়ানের সামনে এসে দাঁড়ায়। আরিয়ান নিতুর কাছে গিয়ে ওর কোমরে এক হাত দিয়ে আরিয়ানের শরীরের সাথে মিশিয়ে একটা ছবি তুলে নেয়, সাথে একটা কিস করে সেটারও পিক তুলে নেয়। ছবির মধ্যে দেখা যাচ্ছে নিতু ইচ্ছাকৃতভাবে সব কিছু করতে দিচ্ছে। এতক্ষণ নিতুর সাথে কী হলো তা যেন সে এতক্ষণেই টের পেল। নিতু কোনো কিছু না বলে কাঁদতে কাঁদতে সেখান থেকে পালিয়ে যায় গাড়িতে। তার পিছে পিছে রিয়া নিজেও দৌড়ে গিয়ে গাড়িতে ওঠে। দোস্ত, কান্না করিস না। এখন আর কান্না করে কি হবে? যা হওয়ার তা তো হয়ে গেছে। নিতু জোরে কান্না করতে করতে বলল, যা হওয়ার তো হয়ে গিয়েছে, মানে আমি আরিয়ান ভাইয়াকে এখনো মনের কথা বলতে পারিনি, আর ওই লোকটা আমাকে বাজেভাবে টাচ করেছে। আমি সেটা কোনোভাবে মানতে পারছি না। রিয়া, আমি কি করব কিছুই বুঝতেছি না। আজকে বাড়িতে গিয়ে সব কিছু খুলে বলবো। কালকের ভিতরে বাবাই ওকে এমন অবস্থা করবে যেন 3 মাস হসপিটালে থাকতে হয়। কিন্তু নিতু, ওই লোকটা যে পিক তুলে রেখেছে সেটা যদি ভাইরাল করে দেয় তখন কি হবে? বা ধর তোর বাবাইকে যদি দেখায় তখন কি করবে? ছবির মধ্যে দেখা যাচ্ছে তোর পুরো সম্মতি ছিল, তুই একটু নড়াচড়া করিসনি। নিতু আরও জোরে কাঁদতে কাঁদতে বলল, এখন আমি কি করবো রে রিয়া? ভয় পাস না, আস্তে আস্তে সব ঠিক হয়ে যাবে। রিয়া নিতুকে বুঝিয়ে কান্না থামায়। ততক্ষণে গাড়ির ড্রাইভার চলে আসে। ড্রাইভার আসার পর নিতু একেবারে চুপ হয়ে যায়, আর কোনো কথা না বলে বাড়িতে চলে আসে, রাস্তায় রিয়াকে নামিয়ে দিয়ে। বাড়িতে এসে কারো সঙ্গে কথা না বলে সোজা নিজের রুমে চলে যায়। মিতু রুমে গিয়ে ভাবতে থাকে আজকে ওর সাথে কি কি হয়েছে। সব কিছু মনে পড়তেই ওর মাথার চুল টেনে ধরে চিৎকার করতে থাকে। সাউন্ড প্রুফ রুম হওয়ার কারণে শব্দ বাইরে যায় না। বেশ কিছুক্ষণ এভাবে কান্না করার পর ক্লান্ত হয়ে শাওয়ার নিতে চলে যায়। শাওয়ার নিয়ে এসে ঘুমিয়ে পড়ে। দুপুরে আর খায়নি। এভাবে কয়েকদিন কেটে যায়। তার মধ্যে মিতু কলেজে যায়নি। রিয়া ওকে অনেকবার বলেছে ভার্সিটিতে যাওয়ার কথা, কিন্তু মিতু না করে দেয় বলে শরীর ভালো না, কদিন পর থেকে যাবে। শরীর ভালো না বলে রিয়া নিজেও জোর করে না ওকে ভার্সিটি যাওয়ার জন্য। আবির আরিয়ানকে কল দেয়, ভাই আপনার সন্দেহ ঠিক, রাফি বাংলাদেশে এসেছে এবং সেদিন ঢাকা ভার্সিটির পরিত্যক্ত হলের মধ্যে রাফি ছিল এবং ওই টুপিটাও রাফির ছিল। আমাদের সিসিটিভি ক্যামেরার মধ্যেও ধরা পড়েনি, ক্যামেরার সামনে দিয়ে ছদ্মবেশ নিয়ে গিয়েছিল, সেই জন্য আমরা কেউ প্রথমে বুঝতে পারিনি, পরবর্তীতে সবকিছু মিলিয়ে বোঝা যায়। ওকে এখন কোথায় পাওয়া যাবে? তাড়াতাড়ি লোকেশন পাঠাও। ওর চ্যাপ্টার ক্লোজ করে আমি বাড়িতে যাব। আমার ভালো লাগতেছে না, আমার জন্য আরেকজনের পেটে ঠিকমতো খাবার যাচ্ছে না। আবির আরিয়ানকে একটি পরিত্যক্ত বাড়ির ঠিকানা দেয়, যেখানে মানুষ যায় না। একেবারে জঙ্গলের মাঝখানে, ঢাকা থেকে অনেক দূর গাজীপুরে পড়েছে। আরিয়ান রবার্টের কাছে এসে বলল, রবার্ট, গাজীপুর 3 দিনের জন্য একটা হোটেল বুক কর, আমরা ওখানে যাচ্ছি আজকে। তোর জামা কাপড় সব কিছু গুছিয়ে নে। আর হ্যাঁ, আমরা এখানে ঘুরতে যাচ্ছি না, মেশিন লুট করে নিয়ে নিস, আর আমার চাকুটা আমার কাছে দিস। ঠিক আছে ভাই, আমি সব কিছু গুছিয়ে নিচ্ছি, আর আপনার সব মালামাল আমি আপনার রুমে পাঠিয়ে দিচ্ছি। আপনি সব কিছু নিজের হাতে গুছিয়ে নিয়েন। আরিয়ান আর রবার্টের রুমের মধ্যে দাঁড়ায় না, সেখান থেকে সোজা নিজের রুমে এসে একটা ব্যাগের মধ্যে কিছু জামা কাপড় ঢুকিয়ে নেয়। তার মধ্যেই রবার্ট 2টা পিস্তল এবং 3টা ছুরি নিয়ে আসে, ছোট ছোট, যেগুলো পকেটের মধ্যে অনায়াসে লুকিয়ে রাখা যায়, কেউ টেরও পাবে না। ভাই, আমরা কোন সময় বের হব আর ওইখানে কেন যাচ্ছি? আমরা কোনো মিশন রয়েছে নাকি? কালকে ওইখানে পুরো 15 কেজি কোকেনের ডিল হবে। ওইখানে রাফি রয়েছে, কালকে ওর জীবনের শেষ দিন। সম্ভবত কোকেনের ডিলটা আজকে রাতে হতে পারে, আর রাতে যদি না হয় তাহলে কালকে সকালে। ঠিক আছে ভাই, আমি পুরোপুরি তৈরি হয়ে নিচ্ছি। আরিয়ান আর কোনো কিছু না বলে সে তার পিস্তলগুলো লোড করে নিয়ে নেয়। ছুরিগুলো জায়গা মতো লুকিয়ে রাখে যেন কোনো কাকপক্ষীও না পায়।
বিকেল 5টায় আরিয়ান আর রবার্ট তারা দুজন তাদের 2 বাইক নিয়ে বেরিয়ে পড়ে গাজীপুরের উদ্দেশ্যে। তাদের যেতে যেতে প্রায় 2 ঘন্টার মতন লেগে যায়। ঠিক 7টায় তারা যে হোটেলটা বুক করেছিল সেই হোটেলের মধ্যে উঠে সর্বপ্রথম আবিরকে কল দেয় আরিয়ান। আবির, ওইদিকের কি অবস্থা রে? আজকে কি ডিল হবে নাকি কালকে? কি মনে হচ্ছে তোদের? ভাই এখনো স্পষ্ট করে বলা যাচ্ছে না কি হয়, এখনো কোনো আউট পাইনি, তবে আমরা এখানে রয়েছি। তোরা ওইখানে কতজন রয়েছিস? আমরা প্রায় এখানে 30 জনের মতো রয়েছি। ঠিক আছে, তোরা আর কিছুক্ষণ ওখানে থাক, আমরা হোটেলে চলে এসেছি, ফ্রেশ হয়ে আসছি। ওখানে এই সময়টাতে সাবধানে থাকে যেন ওরা তোদের উপস্থিতি টের না পায়। ঠিক আছে ভাই, আমরা আমাদের খেয়াল রাখছি, ওরা টের পাবে না। রাফিকে দেখতে পেয়েছিস? ওকে এখানে রয়েছে নাকি নেই? কিছুক্ষণ আগে এখান থেকে একটা গাড়ি বের হয়ে গিয়েছে, সম্ভবত ওই গাড়িতেই রুপি ছিল মনে হয়। কোনো জরুরি কাজে বের হয়েছে এখান থেকে, খুব তাড়াহুড়ো করে যাচ্ছিল। ঠিক আছে, তোরা কিন্তু সাবধানে থাকিস, আমাদের আর আসতে কিছু সময় লাগবে। এখন রাখছি। এটা বলে আরিয়ান ফোন রেখে ফ্রেশ হতে চলে যায়। ততক্ষণে রবার্ট ফ্রেশ হয়ে রুমে চলে আসে। এসে আরিয়ানকে জিজ্ঞেস করে, ভাই আপনি এখনো ফ্রেশ হননি? আমরা বের হব কখন? তুই তোর মেশিন সব কিছু নিয়ে রেডি হ, আমার 5 মিনিট লাগবে, আমি ফ্রেশ হয়ে আসতেছি। এটা বলে আরিয়ান ব্যাগ থেকে টাওয়াল খুলে চলে যায় ওয়াশরুমে। আর ততক্ষণে রবার্ট তার ব্যাগ থেকে মেশিনগুলো খুলে সে তার জায়গা মতো নিয়ে নেয়, যেন তার বিপদে কাজে আসতে পারে। আরিয়ান ওয়াশরুম থেকে বের হওয়ার সাথে সাথে তারা বের হয়ে যায় হোটেল থেকে। আরিয়ান আর রবার্ট তারা দুজন একটি জায়গা ট্র্যাক করতে করতে চলে আসে। সেখানে আবির এবং তাদের গ্যাংয়ের 29 জন ছিল। দীর্ঘ 1 ঘন্টা পর আরিয়ান এবং রবার্ট সেই জায়গায় পৌঁছাতে সক্ষম হয়। সেখানে পৌঁছে আগে আরিয়ান আবিরকে ইনফর্ম করে, আবির তুই কোথায় আছিস? তাদের আমাকে ট্র্যাক করে চলে আস এই জায়গাতে। ভাই আপনারা চলে এসেছেন এখানে? হ্যাঁ, আমরা মাত্র এসেছি, তুই আমাদের ফোন ট্র্যাক করে তাড়াতাড়ি এখানে চলে আয়। প্রায় 5 মিনিট পর আবির আরিয়ানদের সাথে দেখা করে। ভাই এখানে আসতে কোনো কষ্ট হয়নি তো? তুই মাথামোটাই রয়ে গেলি, এখন কি এই প্রশ্ন করার জায়গা? এখন বল এখানকার পরিস্থিতি কি? এতক্ষণ এখান থেকে কি বুঝতে পারলি? এখানে আজকে ডিল হবে নাকি কালকে? ভাই মনে তো হচ্ছে আজকে হবে। আমাদের ছেলে পেলে আছে কয়জন এখানে? 30? হ্যাঁ। আর 200 ছেলে কল করে বল এখানে আসতে, সবার হাতে যেন মেশিন থাকে, সবাইকে এখানে এনে বড় এরিয়াটা ঘিরে ফেলবি, যেন এখান থেকে একটা কাকও কা কা করতে করতে যেন বের হতে না পারে। এখন এখান থেকে একটা মানুষ যদি বের হয়ে চলে যায় তাহলে তোর 12টা বাজিয়ে ফেলবো বলে দিলাম। এখন তুই 200 লোক দিয়ে পারবি নাকি 2000 লোক দিয়ে পারবি সেটা তোর ব্যাপার। আচ্ছা ঠিক আছে ভাই, তাহলে 200 লোকের চেয়ে কিছু বেশি নিয়ে আসি, এরিয়াটা তো অনেক বড়, সেজন্য রিস্ক নেওয়ার কোনো দরকার নেই, 500 নিয়ে আসি। আমি তো বললাম তুই 5000 নিয়ে আয়, আমার কোনো প্রবলেম নেই, কিন্তু এখান থেকে একটা মানুষের জন্য বের হতে না পারে। আবির ভাই 500 ছেলে আনলে হবে এখানে? আসলে এই এরিয়াটা তো তোমরা দেখেছ, আমরা তো আর দেখিনি কতটুকু বড়, তুমি আন্দাজ করে নিয়ে আসো। সমস্যা নেই, 500 ছেলে দিয়ে হয়ে যাবে। এখানে যে 30 জন আছে সবার হাতে মেশিন রয়েছে। আবির মাথা নিচু করে মাঠের দিকে তাকিয়ে থাকে। আবিরের এমন অবস্থা দেখে আরিয়ানের রাগ ওঠে। তুই কি বড় হবি না? তোর মাথা কি গেল নেই? এখন যদি ওরা তোদের উপর হামলা করে তোরা কি নিয়ে ওদের বিরুদ্ধে লড়বি? পরে তো দেখা যাবে এখান থেকে প্রাণ নিয়ে ফেরাটে ভাগ্যের পরিহাস হয়ে দাঁড়াবে। তো একটু গাফিলতির জন্য এতগুলো মানুষের প্রাণ যেতে পারতো। আজকে কিংবা এখনও ঝুঁকিতে রয়েছে সকলে, ওদেরকে আসতে বল, সাথে 30টা রাইফেল বাড়তি আনার জন্য বল। ঠিক আছে ভাই, আমি এখনই খবর দিচ্ছি ওদের। আবির সাথে সাথে ফোন করে ওর দলের কয়েকজন ছেলেকে, শোন তোরা এখনই 500 জন মিলে এই ঠিকানায় চলে আয়, আসার সময় প্রত্যেকের হাতে রাইফেল থাকবে এবং অতিরিক্ত 30টি রাইফেল নিয়ে আসবি, যত তাড়াতাড়ি সম্ভব এই ঠিকানায় চলে আয়। ওই পাশ থেকে কি বলতো শোনা গেল না। আবির ফোন কেটে পকেটে রেখে আরিয়ানের সামনে আসে। ভাই ওই জায়গাটা থেকে আমরা ওদের বাড়ির উপর নজর রাখতেছি, আসেন। এখান থেকে কি ওর বাড়ির স্পষ্টভাবে দেখা যায় সবকিছু? জি ভাই, দূরবীন নিয়ে দেখলে ওর বাড়ির ভিতরে কি কি হচ্ছে না হচ্ছে সবকিছু বোঝা যায়। আরিয়ানের কিছু না বলে সোজা চলে যায় ওই জায়গাটাতে, যেখান থেকে রাফির বাড়ির সকল জায়গাতে নজর রাখা যায়। ওই জায়গাটাতে দাঁড়িয়ে আরিয়ান বলল, দূরবীনটা দে তো। আরিয়ান দূরবীনটা হাতে নিয়ে একটু ভালো করে পর্যবেক্ষণ করার পর বুঝতে পারলো বর্তমানে বাড়ির ভেতর কয়েকজন ওয়েটার মিলে বাড়িটা পরিষ্কার করে সাজাচ্ছে। তার মানে হলো আজ রাতে ডিল এখানেই হবে।
কিছুক্ষণ এভাবে দেখে তারপর দূরবীনটা হাতে নিয়ে আবিরের আর রবার্টের দিকে তাকিয়ে বলল, এখানে দেখে যতটুকু বুঝলাম আজ রাতের মধ্যে এখানে ডিলটা হবে। যেহেতু এখানে ডিল হবে তার মানে এখানে আরও অনেক ডিলার আসবে। 15 কেজি কোকেন একজন আর দুজন তো নিবে না, এটা কম হলে 50 থেকে 60 জন ডিলার নিতে আসবে। শুধু রাফি কেন, প্রত্যেকটা ডিলারকে হাতে নাতে ধরতে হবে। ঠিক আছে ভাই, আপনি এত প্রেশার নেবেন না, আমরা সব কিছু আজকেই কমপ্লিট করে ফেলবো এখানে। সবকিছু ভালোই ভালোই ঠিকঠাক করতে পারলেই হলো। আবির, তুই আর রবার্ট মিলে ঘুরে দেখে আস সবাই কি জায়গা মতো রয়েছে নাকি নড়ে গিয়েছে। ঠিক আছে ভাই, আমি ঘুরে দেখতেছি। আবির আর রবার্ট মিলে চলে যায় ওদের ছেলেদের দেখতে ঠিক পজিশনে রয়েছে কিনা। এখানে একটি ভুল করলেই মৃত্যু, তাই কোনোভাবেই হেয়ালিপনা করা যাবে না। বেশ কিছুক্ষণ পর আবির আর রবার্ট ওরা দুজন এসে আরিয়ানকে বলল, ভাই সবাই সবার ঠিকঠাক জায়গাতে রয়েছে, কেউ নড়াচড়া করেনি। তারপরে ওদেরকে অনেক সুন্দর করে বুঝিয়ে বলে এসেছি আমরা, একটু নড়াচড়া না করে আর সন্দেহবাচক কিছু হলে যেন জানাই। ঠিক আছে, ভালো করেছিস। এখন নজর রাখ ওদের বাড়ির উপরে। 8টা বেজে গিয়েছে, এখন থেকে সম্ভবত ডিলাররা আসা শুরু করবে। রবার্ট আর আবির আরিয়ানের কথা মতো তারা দুজন দুই জায়গাতে দাঁড়িয়ে পড়ে এবং তাদের দুইজনের হাতে দুইটা দূরবীন নিয়ে দেখতে থাকে। 8:20 সময় একসাথে দুইটা গাড়ি ঢোকে। আরিয়ান দূরবীনটা কারের দিকে তাক করে ঝুম করে টেনে নিয়ে এসে দেখতে লাগলো। গাড়িটা থামার কিছুক্ষণের মধ্যে গাড়ি থেকে একটি পেট মোটা ভুঁড়িওয়ালা কালো কচকচে লোক নেমে আসে। গাড়িটা থেকে নেমে সোজা ঘরের ভেতরে চলে যায়। ওনার গার্ডগুলো বাইরে দাঁড়িয়ে থাকে। তার কিছুক্ষণ পরপরই আবারও আর একটা গাড়ি চলে আসে। এই গাড়িটা দেখে আবির কিছুটা উত্তেজিত হয়ে আরিয়ানের কাছে এসে দাঁড়ায়। তারপর বলতে লাগে, ভাই এই গাড়িটা দিয়ে ওই সময় রফি এই মেনশন থেকে বেরিয়ে গিয়েছিল, সন্দেহ করতেছি এই গাড়িতে রফি রয়েছে। ভালো করে দেখতে থাক, তাহলে সন্দেহ না প্র্যাকটিক্যালি দেখতে পারবি। আরিয়ান এটা বলে দূরবীনটা চোখের মধ্যে ধরে জুম করে দেখতে থাকে। ঠিকই গাড়ি থেকে রাফি বের হয়ে ঘরের ভেতর যাচ্ছে। এটা দেখে রবার্ট বলে উঠল, শালা তো আগের থেকে অনেক সুন্দর হয়ে গিয়েছে। আফসোস রাফি সুযোগটা কাজে লাগাতে পারেনি। ভাবি ওকে কতবার সুযোগ দিয়েছে। আমারও সেটাই আফসোস, এত সুন্দর জীবন ছেড়ে চলে যাবে আজকে না ফেরার দেশে। কেন যে ভাইয়ের সাথে পাঙ্গা নিতে গিয়েছিল। ভাই এতদিন মাফ করে দিয়েছিল, সুযোগও দিয়েছিল অনেকবার, কিন্তু ও সুযোগের সদ্ব্যবহার করেনি, করেছে অসৎ ব্যবহার। তাই তো আজ আর ওকে সুযোগ দেওয়া হবে না ভাই, বলছে আজকে ওর লাস্ট। এইভাবে কিছুক্ষণ চলার পর আস্তে আস্তে আরও অনেকগুলো গাড়ি এসে থামে ম্যানশনে। প্রায় 80 থেকে 100টা গাড়ির মতন। এখানে দেখে মনে হয় কারের সেকেন্ড হ্যান্ড একটা শোরুম। রবার্ট, আবির, তোরা দুজন এখানে থাক, আমি ভিতরে যাব। আবির রবার্ট একসঙ্গে বলে ওঠে, ভাই আপনাকে একা ভিতরে যেতে দিব না, আমরা সঙ্গে যাব। আপনি যতই না করেন না কেন আমি আপনার পিছে পিছে যাব। দেখ, হয়তো আজকে ও মরবে নয়তো আমি, সেজন্য তোদের দুজনকে নিতে চাচ্ছি না, বোঝার চেষ্টা কর। আবির রবার্ট তারা দুজন আবারও একসঙ্গে বলে উঠল, আপনি বোঝার চেষ্টা করেন, আমরা আপনাকে একা যেতে দিব না, আমরাও যাব আপনার সাথে। ঠিক আছে, সাবধানে চল। আর নতুন 500 ছেলেকে জায়গার মতো দাঁড় করিয়েছিস? জি ভাই, ওদেরকে জায়গা মতো দাঁড় করিয়ে সবকিছু ভালো করে বুঝিয়ে দিয়ে এসেছি আমি আর রবার্ট। তারপর আরিয়ান ওদের দুজনকে নিয়ে একটা প্ল্যান বানায় কিভাবে কি করতে হবে। সব কিছু ঠিকঠাক করে তারা বাড়ির পেছনের দিক দিয়ে দেয়াল টপকে ভেতরে ঢুকে। ভেতরে ঢোকার সাথে সাথে দুইজন গার্ড দেখতে পায়। সাথে সাথে দুইজন গার্ডকে মাটিতে শুইয়ে দেয়, একজনকে আরিয়ান আর একজনকে রবার্ট আর আবির। তারপর তারা আস্তে আস্তে ভেতরে যেতে থাকে। বাড়ির ছাদ দিয়ে 2য় তলায় বারান্দার মধ্যে ঢুকে এখান থেকে পুরোপুরি দেখা যাচ্ছে। রাফি ওদেরকে নিয়ে একটা মিটিংয়ে বসিয়েছে। আরিয়ানরা ছিল 3 জন। তাদের 3 জনের 6 হাতে 6টা রাইফেল নিয়ে অনায়াসে গুলি করতে থাকে, একের পর এক। গুলি করতে করতে একসময় ওখানে সকলে আহত হয়ে যায়, একমাত্র রাফি ছাড়া। আর সকলের হাতে পায়ে কিংবা পিঠে গুলি লেগেছে। আরিয়ানরা এমনভাবে গুলি করেছে যেন ওরা আহত হয়, নিহত যেন না হয়। ঠিক সেরকমই হয়েছে তাদের সাথে। সবাইকে আহত করে তারা 3 জন নিচে আসে। নিচে নেমে রাফিকে একটা চেয়ারে বসায়। রবার্ট পুলিশকে কল করে। আরিয়ান রাফিকে বলে, তোকে আমি সুযোগ দিইনি ভালো হওয়ার জন্য? হ্যাঁ দিয়েছিস। তো আবার এই পথে কেন আসলে? আমি তো তোকে এতবার বারণ করেছিলাম, তোকে সুযোগও দিয়েছিলাম। তুই সুযোগের সদ্ব্যবহার না করে অসৎ ব্যবহার করেছিস। এখন বল তোকে কি করতে পারি? ভাই এবারের মতো মাফ করে দে,
এরপর থেকে আমি একেবারে ভালো হয়ে যাব, আর কোনো দিন এসব বিজনেসে ফিরেও তাকাবো না। আরে বোকা, ডায়লগটা চেঞ্জ কর। তুই বলতো তোকে এই পর্যন্ত কটা সুযোগ দিয়েছি? আই থিঙ্ক থার্ড। 3টে সুযোগ দিয়েছি তোকে, এটা 4 নাম্বার। আমি মানুষকে 3টে সুযোগ দিই, আর তার উপর আরেকটাও না, সে আবার যাই হোক না কেন। তোর লাইফ মনে কর এতটুকু পর্যন্ত ছিল, এর বেশি তুই জার্নি করতে পারতিস, কিন্তু এখন আর সম্ভব না। ভাই, এবারের মতো মাফ করে দে, আমি পরের বার থেকে ভালো হয়ে যাব একদম। এটা বলে একদম আরিয়ানের পা এসে জড়িয়ে ধরে। আরিয়ান তার হাত থেকে একটা পিস্তল বের করে রাফির হাতে দিয়ে বলল শ্যুট করতে নিজেকে নিজে। রাফি সেই পিস্তল তাক করলো আরিয়ানের দিকে। রাফি বলতে লাগলো, এবার কই যাবি? তোর জন্য আজকে আমার এত বড় ডিলটা ক্যান্সেল হয়ে গেল। তোকে কি করে বাঁচতে দেই বল? তুই বড় বোকা রে, না হলে আমার হাতে বন্দুক দিতি না। শুট মি। রাফি আর কথা না বাড়িয়ে শ্যুট করে আরিয়ানের দিকে। কিন্তু এ কি, পিস্তলের তো গুলি নেই। এটা দেখে আবারও রাফি আরিয়ানের পায়ের কাছে আসতে চায়, কিন্তু তার আগেই আরিয়ান রাফির মাথা বরাবর কপাল বরাবর বুলেট ঠুকে দেয়। তারপর আরিয়ান বলতে থাকে, আমার লাইফে কোনো বেইমানের জায়গা নেই। তোকে অনেকবার সুযোগ দিয়েছি, কিন্তু তুই কাজে লাগাতে পারিসনি। এখানে আমার দোষ না, দোষটা তোর নিজের। আজ নিজের দোষের জন্য মৃত্যুবরণ করলি। রবার্ট, আবির, এখানকার সব ঝামেলা মিটিয়ে তারপর বাড়ি চলে আস। আমি এখন বাড়ি ফিরবো। রবার্ট, তুই আবিরের সাথে থাক, বুঝেছিস? ঠিক আছে ভাই। আরিয়ান সেখানে আর দেরি না করে সোজা চলে আসে হোটেলে। হোটেলে থেকে লাগেজটা গুছিয়ে সোজা ঢাকার উদ্দেশ্যে রওনা দেয়। রাত 2টায় বাড়ি আসে, তাই কাউকে ডাক না দিয়ে সোজা নিজের রুমে গিয়ে শুয়ে পড়ে। সকালবেলা নিতু আরিয়ানের রুমের সামনে দিয়ে যাওয়ার সময় দেখতে পায় দরজা খোলা। এটা দেখে সে মনে মনে ভাবলো, আরিয়ান ভাইয়া কি বাড়িতে আসলো? কিন্তু না বলে কাউকে বাড়িতে তো আসার কথা না, আর কাউকে বললে তো আমি জানতাম। নিতু আরিয়ানের ঘর দরজার সামনে দাঁড়িয়ে ধাক্কা দেওয়ার পর দেখতে পায় একটা ছেলে পেছনে ঘুরে শুয়ে আছে। মুখ দেখা যাচ্ছে না। নিতু আস্তে আস্তে রুমের ভেতরে যায়। ভেতরে গিয়ে যখন মুখটা দেখতে পায়, নিতুর শরীরে যেন 220 ভোল্টের কারেন্টের শক করে। নিতু মনে মনে ভাবতে লাগলো, আরে এটা তো আমাদের কলেজের পিয়ন ছেলেটা, এখানে কি করতেছে? নিতু ভাবতে ভাবতে আরিয়ানকে ডাক দেয়, এই যে উঠুন। কোথায়? কথা শুনছেন না কেন? উঠতে বলেছি আপনাকে, উঠেন না কেন? আমি কিন্তু এখন বাড়ির মানুষকে ডাকবো। আরিয়ান নিতুর চেঁচামেচি শুনে ঘুম থেকে উঠে তারপর নিতুকে বলতে থাকে, এই মেয়ে, সমস্যা কি তোমার? ঘুমাচ্ছি দেখতে পাচ্ছ না? এরকম ডিস্টার্ব করছো কেন? কোনো ম্যানার্স কি শিখুনি? চেঁচামেচি করবে না একদম, যাও এখান থেকে। আপনি আমাদের বাসায় কি করতেছেন? আর আপনি আরিয়ান ভাইয়ের রুমে কি করেন? আপনি এখানে এসেছেন কেন? আমি কিন্তু এখন নিচ থেকে সবাইকে ডেকে আনবো। এই মেয়ে, সমস্যা কি তোমার? তোমার কান দিয়ে কি কথা যায় না? বলতেছি না এখানে ঘুমাচ্ছি, এখানে আমার ডিস্টার্ব করবে না। আর তোমার যা ইচ্ছা তাই করো, কার রুম সেটা দেখতে আসেনি। সো এখন ফটো না করে এখান থেকে যাও। হেই, আপনি আমার বাড়িতে এসে আমাকে বের হতে বলেছেন? আপনার কত বড় সাহস! দাঁড়ান, এক্ষুনি নিচ থেকে সবাইকে ডেকে আনতেছি, তারপর আপনাকে মজা দেখাচ্ছি। আর ওই দিনের সব কাহিনী বলবো আপনি আমার সাথে অসভ্যতামি করেছেন। আরিয়ান বাঁকা হেসে নিতুকে জিজ্ঞেস করলো, তা তোমার জন্য কি করেছিলাম? আর ওদেরকে কি বলবে? তোমার কি করেছে, মানে তোমার সাথে কিভাবে অসভ্যতামি করেছি ওরা জিজ্ঞেস করবে না? তখন কি বলবে? নিতু এবার চিন্তায় আর লজ্জায় দুটোই পড়ে যায়। সে তো এটা ভেবে দেখেনি পরিবারের মানুষ যদি জিজ্ঞেস করে ওর সাথে কি অসভ্যতামি করেছে, তখন নিতু কি উত্তর দেবে। এখন আবার এই লোক তার এই কথার ভিত্তিতে তাকে লজ্জা দিচ্ছে। চুপ করুন, বেয়াদব লোক! আপনি আমাদের বাসায় কেন এসেছেন, আর আমাদের বাসায় ঢুকেছেন বা কিভাবে? এতক্ষণ আরিয়ানের ঘুম পুরোপুরি উধাও হয়ে যায়। সে তার লাগেজ থেকে একটা প্যান্ট এবং টি শার্ট নিয়ে বাথরুমে চলে যায়। আরিয়ানের যাওয়ার দিকে নিতু অবাক হয়ে তাকিয়ে থাকে আর ভাবতে থাকে, আচ্ছা, এই লোক আমাদের বাড়িতে এসেছে আবার লাগেজ নিয়ে। আমি জানি না এটা কি আমাদের কোনো আত্মীয় হয় না। বাড়িতে কেউ আসলে তো আমি জানতে পারতাম। তাহলে আমার মাথায় কিচ্ছুই ঢুকছে না। বেশ কিছুক্ষণ পরে আরিয়ান বাথরুম থেকে ফ্রেশ হয়ে রেডি হয়ে বের হয়। নিতু ততক্ষণে আরিয়ানের দিকে ভালো করে তাকিয়ে ভাবতে লাগলো, ইস, লোকটা কি সুদর্শন! আচ্ছা, আমার আরিয়ান ভাই সেও কি তার মতো সুদর্শন দেখতে? ইস, নিতু
তুই এগুলো কি ভাবতাছিস? না না, এসব ভাবা যাবে না। এসব ভাবতে গেলেও লজ্জার ব্যাপার। তুই তো আরিয়ান ভাইয়াকে ভালোবাসিস, তাহলে এই লোকের দিকে এভাবে তাকাইস না, তোকে স্যাঁচরা ভাববে। আরিয়ান রুমে এসে দেখতে পায় নিতু তার দিকে ট্যাপ ট্যাপ করে তাকিয়ে আছে। এটা দেখে আরিয়ান বাঁকা হেসে নিতুকে জিজ্ঞেস করে, আচ্ছা মিস, আমাকে কি একটু বেশি সুন্দর লাগছে? আমি জানি আমি সুন্দর, তাই বলে কি আমার চোখ দিয়ে গিলে খাবেন? এটা কিন্তু ঠিক না। আরিয়ানের কথা শুনে নিতু লজ্জায় পড়ে যায়। কোনো কিছু না ভেবে দৌড়ে নিচে চলে যায়। নিতুর নিচে যাওয়ার পরপরই আরিয়ান নিচে যায়। যেহেতু সকালবেলা, তাই সকলেই নাস্তা টেবিলে বসেছিল। একটু পর সকলেই বেরিয়ে যেত, কেউ কেউ অফিসের উদ্দেশ্যে, আবার কেউ কেউ স্কুলে। আরিয়ানকে দেখে তার বাবা দৌড়ে এসে ছেলেকে জড়িয়ে ধরে আর চিৎকার করে ডাকতে থাকে আরিয়ানের আম্মুকে। আরিয়ানের আম্মু, কোথায় তুমি? তাড়াতাড়ি এসো, দেখে যাও কে এসেছে। আরিয়ানের আম্মু আরিয়ানের আব্বুর কথা শুনে রান্নাঘর থেকে ডাইনিংয়ে আসে। এসে আরিয়ানকে দেখে সে দৌড়ে জড়িয়ে ধরে। এটা দেখে নিতু তাজ্জব বনে যায়। বাবা, তুই এতদিন পর দেশে আসলি, আমাদের আগে একবার জানালি না? আমাদেরকে না জানিয়ে তুই আসতে পারলি? জানালে কি আর সারপ্রাইজ থাকতো? কিন্তু তুই তো বলেছিলি আরো 6 মাস পর আসবি। এখন এত তাড়াতাড়ি এসে পড়লি, কোনো সমস্যা হয়েছে? আমি কি এত তাড়াতাড়ি এসে ভুল করে ফেললাম? তাহলে বলো, চলে যাই আবার। আরে না বাবা, আমি সেটা বলিনি। তুই ওই দিন বলেছিলিস 6 মান্থ পরে আসবে, সেজন্য তোকে জিজ্ঞাসা করলাম তুই কখন এসেছিস। রাত 2টা। এতক্ষণ পরিবারের সকলে চলে আসে। সকলে একটু একটু করে আরিয়ানের সাথে কুশল বিনিময় করে নেয়। এতক্ষণ নিতু সকলের কথাবার্তা শুনে বুঝতে পারে যে এটাই আরিয়ান ভাই। এতক্ষণে তার হার্টবিট ফাস্ট হয়ে যায়, কিন্তু সে শেষের কথাটা নিয়ে চিন্তিত। কই, আরিয়ান ভাইয়া তো আরো আগেই দেশে এসেছে, কিন্তু বাড়িতে আসেনি। তাও আবার এখন মিথ্যে কথা বলতেছে, সে নাকি কালকে রাত্রে এসেছে। না, সময় করে জিজ্ঞাসা করতে হবে আমায়। তারপর সকলের কৌশল বিনিময় শেষ হওয়ার পর খাবার টেবিলে বসে সকলে। নিতুর ভাই আরিয়ানকে বলল, ভাইয়া, আমার জন্য কি নিয়ে এসেছ? আমি কিন্তু তোমায় চকলেটের কথা বলেছিলাম। মনে আছে রে আমার, আমি রাতে 2টার সময় এসেছি, তখন কি তোকে ডেকে চকলেট দেওয়া সম্ভব ছিল? আচ্ছা ঠিক আছে ভাইয়া, আমি বাড়িতে এসে চকলেট নিয়ে নিব। স্কুল থেকে এসে আমার রুমে যাস, তাহলে পেয়ে যাবে। নিতুর ছোট ভাই ঠিক আছে বলেই বেরিয়ে যায় স্কুলের উদ্দেশ্যে। তাদের গাড়ির ড্রাইভার তাকে নিয়ে স্কুলে নামিয়ে দিয়ে আসবে। এতক্ষণ পর আরিয়ানের বাবা মুখ খুলল আবার। আরিয়ান, ভালোই হলো তুমি আজকে চলে এসেছো। আর একটু পর হয়তো তোমার মেজো চাচা সেও চলে আসবে। হঠাৎ মেজো চাচা আসবে? কই, আমাকে তো আগে বলনি। ভেবেছিলাম তার আসার পর তোমাকে বলবো দেশে তাড়াতাড়ি চলে আসার জন্য। আর কালকে তো তুমি চলে আসলেই, একটু পর তুমি আর নিতু গিয়ে ওদেরকে নিয়ে আসবে। এটা সমস্যা নেই, যাবো আমি তাদেরকে আনতে। কিন্তু তারা এই অসময়ে দেশে আসছে, কোনো সমস্যা হয়েছে? না, তেমন কোনো সমস্যা হয়নি, তবে আসলে জানতে পারবে সবার জন্য একটা খুশির খবর রয়েছে। ঠিক আছে বলেই খেতে নিচের রুমে চলে যায়। অতঃপর সবাই যার যার মতো খেয়ে যার যার কাজে চলে যায়। নিতু খাবার শেষ করে সোজা আরিয়ানের রুমে যায়। আরিয়ানের রুমে গিয়ে নতুন আরিয়ানকে ফোন টিপতে দেখে জিজ্ঞেস করে, আচ্ছা, আপনি মিথ্যে বললেন কেন ওই সময়? কি মিথ্যা বলছি? এই যে আপনি বললেন কালকে এসেছেন, কিন্তু আপনি তো আরো অনেক আগে এসেছেন, এতদিন বাড়িতে আসেননি। আজকে আবার বললেন আপনি নাকি কালকে বাসায় এসেছেন। এই মিথ্যে কথা কেন বলছেন? তুই তো ফটো করবি না। আর আমি তোর ভার্সিটিতে যে ছিলাম, এটা যেন পরিবারে কেউ জানতে না পারে। যদি ভুলেও কাউকে বলেছিস, তাহলে মনে কর আমার হাত থেকে বাঁচতে পারবি না। কিন্তু কেন? আপনি সত্যি কথা বলছেন না কেন? তুই এত কথা বলিস কেন? এখন যা, চুপচাপ আমার জন্য 1 কাপ কফি নিয়ে আয়, উইদাউট সুগার। নিতু চলে যায় আরিয়ানের জন্য কফি করে আনতে। নিতু কী রান্না করে দেখে তার বড় মা জিজ্ঞেস করলো, কে রে নিতু, তুই রান্নাঘরে কি করছিস? তোকে তো আগে কখনো রান্নাঘরের আশেপাশেও দেখা যায়নি, আজকে হঠাৎ রান্না করে? আসলে তোমার ছেলে কফি খেতে চেয়েছে, তাই আমি নিতে এসেছি। নিতুর কথা শুনে নিতুর বড় মা একটা ধমক দিয়ে বলল, তোমার ছেলে কি তোর বড় ভাই হয়? এই বাড়ির বড় ছেলে, ভাই রাখবি। নিতু মনে মনে বলল, আমার ভাই ডাকতে বইই গেছে। আগে তোমাদের গুণধর ছেলেকে জিজ্ঞাসা করো আমার সাথে কি কি করেছে, আবার আমাকে বলে ভাই ডাকতে। তোমাদের সকলের লজ্জা হওয়া উচিত।
আর আমি কেন তাকে ভাই ডাকতে যাব? সে তো আমার দীর্ঘদিনের ভালোবাসা। নেতু, তুই সাইডে দাঁড়া, আমি করে দিচ্ছি। না বড় আম্মু, তুমি সাইডে দাঁড়াও, আমি করে নিয়ে যাচ্ছি। তোমাকে শুধু শুধু কষ্ট করতে হবে না, আমি বরং করে নিয়ে যাই। দেখেছিস ছোট, আমাদের মেয়েটা বড় হয়ে গিয়েছে, খুব তাড়াতাড়ি বিয়ে দিয়ে দিতে হবে। আরিয়ানের মা কিছু বলল না। নিতু মনে মনে বলল, দিয়ে দাও দিয়ে দাও, তোমাদের ছেলের সাথেই দিয়ে দাও। আমি কি আর না করব? শুধু তোমার ছেলে রাজি হলেই হবে। নিতু কফি করে নিয়ে চলে যায় আরিয়ানের ঘরে। আরিয়ানকে দেখতে না পেয়ে টেবিলের ওপর কফিটা রেখে রুমটা ভালো করে হেঁটে হেঁটে দেখতেছিল। হঠাৎ আরিয়ান ব্যালকনি থেকে বেরিয়ে আসে। নিতু আরিয়ানকে দেখে বলল, এই যে আপনার কফি, আমি নিজের হাতে বানিয়ে নিয়ে এসেছি, খেয়ে দেখেন তো কেমন হয়েছে। আরিয়ান কফির মগে চুমুক দিয়ে তারপর বলে, ভালো হয়েছে, অতটাও খারাপ হয়নি। এই উত্তরটা যেন নিতুর কাছে ভালো লাগলো না, প্রশংসা শুনতে চেয়েছিল। জীবনে প্রথম কারোর জন্য রান্নাঘরে গিয়ে কফি বানিয়ে নিয়ে আসলাম, আর একটু ভালো করে বলতে পারলেন না? আর কিভাবে বলবো, বললাম তো ভালো হয়েছে। এখন খুশি? তাড়াতাড়ি যা, গিয়ে ফ্রেশ হয়ে রেডি হয়ে আস, একটু পর বের হবো এয়ারপোর্টের জন্য ওদের আনতে। ঠিক আছে, আমি যাচ্ছি, রেডি হয়ে আসতেছি। আর কিছু লাগলে আমাকে বলবেন। তোকে বলতে হবে কেন? বাড়ি থেকে মানুষের অভাব? আমি সেটা বলিনি। তাহলে আপনি কোনটা বলছেন? এখন চুপচাপ কথা না বলে নিজের ঘরে যাও। মিতু আর কোনো কথা না বাড়িয়ে সোজা নিজের ঘরে চলে যায়। আরিয়ানের ঘর থেকে বেরিয়ে যেতে যেতে মনে মনে ওকে গালি দিতে থাকে। অসভ্য খাটাস লোক, মানুষের সঙ্গে ভালো করে কথা বলতে পারে না। বেশ কিছুক্ষণ পর নিতু ফ্রেশ হয়ে রেডি হয়ে বেরিয়ে আসে। নিচে আসার পর আরিয়ানকে দেখতে পায় ব্ল্যাক প্যান্ট, হোয়াইট শার্ট, হোয়াইট শু, সব কিছু মিলিয়ে আরিয়ানকে পুরাই ক্রাশ বয় লাগতেছে। নিতু আরিয়ানকে দেখে ড্যাপ ড্যাপ করে তাকিয়ে থাকে, আশেপাশে তার কোনো খেয়াল নেই। এটা দেখে আরিয়ান নিতুর কাছে এসে ওর মাথায় আস্তে করে টোকা দেয়। তখন নিতুর ধ্যান ভাঙে। আমি জানি আমাকে সুন্দর লাগতেছে, তাই এভাবে গিলে খাবি? এটা কিন্তু তোর কাছ থেকে আশা করিনি। নিতু লজ্জায় মাটির দিকে তাকিয়ে থাকে। তাহলে দুই কান দিয়ে ধোঁয়া বের হচ্ছে, নির্লজ্জের মতন এভাবে আরিয়ানের দিকে তাকিয়ে থাকতে পারলো? এখন আরিয়ান কি ভাবতেছে? হয়তো ভাবতেছে মেয়েটা খুব নির্লজ্জ, বেহায়া, অসভ্য। এইসব কিছু ভেবেই নিতুর কান্না পায়। সে তো এইভাবে তাকিয়ে থাকতে চায়নি, ভুলবশত হয়ে গিয়েছে। নিতুর এসব চিন্তা ভাবনার মাঝে আরিয়ান নিতুর দিকে তাকিয়ে গম্ভীর কণ্ঠে বলল, এখানে কি পুতুলের মতো দাঁড়িয়ে থাকবি নাকি বের হবি? আমার সাথে অবশ্যই যেতে না চাইলে বাড়িতে থাকতে পারিস। নিতু আর কোনো কথা না বলে চুপচাপ গিয়ে গাড়িতে উঠে বসে। নিতু গাড়ির ব্যাক সিটে বসে। আরিয়ান ড্রাইভিং সিটে বসতে বসতে বলল নিতুকে, কিরে, আমি কি তোর ড্রাইভার? আমাকে সামনে ডেকে তুই পেছনে গিয়ে বসলি কেন? মনে মনে বেশ খুশি হই, কারণ সে আরিয়ানের পাশে বসতে পারবে। প্রথমে তো সে ভয়ে আরিয়ানের পাশে বসেইনি। নিতু আর কোনো কথা না বাড়িয়ে চুপচাপ পেছন থেকে নেমে সামনের সিটে এসে বসে। তারপর আরিয়ান নিজের সিটে সিট বেল্ট বেঁধে নিতুর সিট বেল্ট সে নিজেই বেঁধে দেয়। বেশ কিছুক্ষণ ড্রাইভিং করার পর তারা একটা ফুটপাতের সামনে দিয়ে যাচ্ছিল। তখন আরিয়ান নিতুকে জিজ্ঞেস করে, ফুচকা খাবি? নিতু কিছু একটা ভেবে না করে দেয়। আরিয়ান গাড়ি থামিয়ে গাড়ি থেকে নেমে দাঁড়ায়, তারপর নিতুকে বলল, গাড়ি থেকে নাম। খাবো না বললাম তো, চলুন, দেরি হয়ে যাচ্ছে, না হলে ছোট চাচা এসে দাঁড়িয়ে থাকবে। আরিয়ান নিতুর দিকে রাগের দৃষ্টিতে তাকানোর পর একেবারে চুপ হয়ে যায় নিতু। তোকে এত কথা বলতে কে বলেছে? আমার এত কথা একদম পছন্দ নয়, তাই কথা যত কম বলবি তোর পক্ষে ততই ভালো। নিতু আর কোনো কথা না বলে শুধু মাথা ঝাঁকায়। আরিয়ান ফুটপাতের পাশে একটা চেয়ার টেনে নিতুকে বসালো। তারপর ফুচকাওয়ালা মামাকে কী যেন বলে নিতুর পাশে এসে আবারও আরেকটা চেয়ার টেনে সে নিজেও বসলো। কিছুক্ষণ পর ফুচকাওয়ালা মামা এক প্লেট ফুচকা নিয়ে আসলেন। এই যে মামা, আপনাদের টক বেশি দিয়ে ফুচকা। ফুচকাওয়ালা মামার কথা শুনে নিতু কিছুটা চমকায়। নিতু হঠাৎ জিজ্ঞেস করে ফুচকাওয়ালা মামাকে, আপনি কি করে জানলেন মামা আমি ফুচকার মধ্যে টক বেশি খাই? আরে কি যেন কোন মামা, আমি কি করে জানবো আপনি বেশি খান বা কম খান? এই মামা তো আমায় গিয়ে বলল, তারপরে তো আমি বেশি করে টক দিলাম। নিতু আরিয়ানের দিকে তাকায়, তারপর আরিয়ানকে জিজ্ঞেস করে, আপনি জানলেন কি করে আমি ফুচকায় টক বেশি খাই? তোর এত কিছু জানতে হবে না, তাড়াতাড়ি খা, না হলে দেরি হয়ে যাবে। নিতু এই কয়েকটা দিনে বুঝতে পেরেছে এই লোকের সাথে তর্কাতর্কি করা সম্ভব না।
তাই সে চুপচাপ কথা না বলে খেয়ে নেয়। বেশ কিছুক্ষণ পর তারা দুইজন চলে আসে এয়ারপোর্ট। তারা এয়ারপোর্টে আসার সাথে সাথেই দেখতে পায় আরিয়ানের বড় চাচা এয়ারপোর্টের গেটে দিয়ে ওনার মেয়ে এবং বউ নিয়ে বের হচ্ছেন। বের হয়ে আরিয়ানের কাছে সর্বপ্রথম আসেন। আরিয়ান বাবা, তুই তো অনেক বড় হয়ে গিয়েছিস, কেমন আছিস? তোকে তো এত করে বলো কানাডায় নিতে পারলাম না। আলহামদুলিল্লাহ ভালো আছি। তোমরা কেমন আছো? সব কথা বাড়িতে গিয়ে হবে। এখন চলো, তোমরা অনেক টায়ার্ড, বাড়িতে গিয়ে আগে রেস্ট নাও, পরে সব কথাবার্তা হবে। আরিয়ান, এটা নিতু না? হ্যাঁ। কেমন আছেন চাচা? আলহামদুলিল্লাহ ভালো আছি মা, তুমি কেমন আছো? মাশাআল্লাহ, অনেক বড় হয়ে গিয়েছে, সেই ছোট থাকতে দেখে গিয়েছিলাম। আলহামদুলিল্লাহ ভালো আছি চাচি, আপনারা কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি মা, তোমাদের বাড়ির সবাই ভালো আছে? ড্যানি মেজো চাচার মেয়ে। কেমন আছো আরিয়ান? ড্যানির কথা শুনে আরিয়ানের হাতের মুষ্টিবদ্ধ হয়ে যায় রাগে। ড্যানির মা ড্যানিকে ধমক দিয়ে বলল, এটা কোন ধরনের বেয়াদবি? সে তোমার বড় ভাই হয়, তাকে ভাইয়া বলে ডাকবে, নাম ধরে ডাকতেছো কেন? এটা কোন ধরনের বেয়াদবি? ড্যানির মুখটা একেবারে চুপসে যায়। নিতু মনে মনে খুশি হয়। ড্যানি আবারও জিজ্ঞেস করে, কেমন আছো আরিয়ান? ড্যানি, ফার্স্টলি আমি তোমার থেকে মিনিমাম 5 বছরের বড়, আর আমি তোমার বড় চাচার ছেলে, সেই হিসাবে আমি তোমার ভাইয়া হই। একটু আগে চাচি কি বললো শুনতে পাওনি? ভাইয়া ডাকবে। ততক্ষণে ড্যানির মা বাবা গাড়িতে উঠে বসে। আরিয়ানের কথা শেষ হওয়ার পর ড্যানিকে বলে গাড়িতে যেতে। ড্যানি গাড়ির দিকে পা বাড়ায়। আরিয়ান নিতুর হাত শক্ত করে ধরে একটা স্টুলের মধ্যে নিয়ে যায়।